বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ৭। আনাসা কোরআন পড়া শেষ করে মেহরাবের দিকে তাকায়। মেহরাব এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। আনাসা কিছু না বলে উঠতে নিলেই মেহরাব বলে, এত ভালো তেলাওয়াত করতে পারিস, কোথা থেকে শিখলি? আনাসা মেহরাবের দিকে ঘুরে বলে, নীলিমা আন্টি শিখিয়েছিলেন। নীলিমা হলো সেই মহিলা যাকে আনাসার খেয়াল রাখার জন্য মেহরাব রেখেছিল। আপনি তেলাওয়াত করতে পারেন না? না, পারি না। তা পারবেন কিভাবে? কোনোদিন তো মনে হয় শখ করেও কোরআন শরীফ ছুঁয়েও দেখেননি। আর দেখবেন বা কিভাবে? আপনি ওই এত্ত বড় ম্যানশনে একটাও কোরআন শরীফ ছিল না। আমাকে বাইরে থেকে আনতে হয়েছে। একটা মানুষ সবকিছু নাই পারতে পারে। তাই তো। এসব পারবেন কিভাবে? সারাদিন তো মারামারি, কাটাকাটি, খুন-খারাপি করে বেড়ান আপনি। কোরআন শেখার তো সময় আপনার হয়ে ওঠে না। মেহেরাব এবার উঠে দাঁড়ায়। আর আনেশার কাছে গিয়ে বলে, হ্যাঁ, মারামারি, কাটাকাটি, খুন-খারাপি করি। তো তোর কি? বেশি জ্ঞান দিলে নিজের কাজ কর। বড় এসেছে আমাকে জ্ঞান দিতে। হুম। বলে মেহেরাব জায়নামাজ গুটিয়ে রুম থেকে বের হয়ে যায়। আনাসা মেহেরাবের দিকে তাকিয়ে থাকে। আনাসা কুকুকে তুলে নিয়ে চুপ করে বসে আছে জানালার পাশে। আসরের নামাজ শেষ করে জানালার পাশে বসে বসে কিছু আমল করছে। মেহেরাব সেই যে সকালে বের হয়েছে এখনো ফেরেনি। আনাসা বুঝতে পারছে না সকালের কথাগুলোর জন্য হয়তো মেহেরাব রাগ করেছে ওর উপর। আনাসা নিজের কাজ শেষ করে নিচে যায়। কিচেনে গিয়ে ইফতারের জন্য সবকিছু রেডি করতে শুরু করে। কিছুক্ষণ পরে ইফতারের সময় চলে আসে। আনাসা একবার ঘড়ির দিকে তাকায়, ঘড়িতে এখন ৫টা ১৫ বাজে। মেহেরাব এখনো আসার নামগন্ধ নেই। আনাসা ইফতারগুলো রেডি করে টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখে। আনাসা টেবিল সাজাতে সাজাতে মেহেরাবও ম্যানশনে ফিরে আসে। ম্যানশনে ফিরে কোনো দিকে না তাকিয়ে মেহেরাব সিঁড়ি দিয়ে গটগট করে হেঁটে নিজের রুমে চলে যায়। আনাসা পেছন থেকে অনেকবার ডেকেছে কিন্তু মেহেরাব শোনেনি। এদিকে ইফতারের আর মাত্র ১০ মিনিট বাকি আছে। মেহেরাবকে কি এভাবে সিঁড়িতে উপরে যেতে দেখে আনাসা বুঝতে পারে মেহেরাবের এখনো সকালের বিষয় নিয়ে রেগে আছে। উফ! এই লোকটাকে নিয়ে আর পারা যায় না। বাচ্চাদের মতো রাগ করে বসে থাকে। আমাকে বলে আমি নাকি জেদ করি। তাহলে উনি কি? উনি মনে হয় জেদি না। নিজে জেদ দেখালে কিছু হয় না আর আমি দেখালেই দোষ। কথাগুলো মনে মনে বলে আনায়েশা। আনায়েশা ২ টা প্লেট সুন্দর করে সাজিয়ে একটা প্লেটের পানি এবং শরবতের গ্লাস ট্রে করে নিয়ে একজন মেয়েটকে বলে, আমি এই ট্রের উপরে নিয়ে যাচ্ছি। আপনি অন্য ট্রেটা নিয়ে আসুন। আচ্ছা ম্যাম। আরেকটা কথা, আপনাদের ইফতারগুলো রেডি আছে। সবাই খেয়ে নিবেন। জি ম্যাম। বলে আনায়েশা রেডিটি মেহরাবের রুমের দিকে পা বাড়ায়। আনায়াসার পিছু, পিছু সেই মেয়েরও যায় ট্রে হাতে নিয়ে। মেহরাব রুমের দরজাটা হালকা একটু ভেজানো ছিল। আনায়াসা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে দেয়। রুমটা একদম অন্ধকার করে রেখেছে মেহরাব। এমনিতেই মেহরাবের রুমটা কালো থিমের, তাই লাইট না জ্বালালেও অন্ধকার, অন্ধকার লাগে। আনায়াসা হাত রেড়ে সুইচ বোর্ডের কাছে যায়। মেয়েট আরেকটি ট্রে সেন্টার টেবিলের উপর রেখে চলে গিয়েছে। আনাসা লাইট অন করতে দেখতে পায় মেহরাবের চোখের ওপর হাত রেখে শুয়ে আছে। আনাসা সেন্টার টেবিল থেকে মেহরাবের খাবারটা নিয়ে এগিয়ে আসে মেহরাবের দিকে। বেড সাইড টেবিলের উপর ট্রেটা রেখে মেহরাব পাশে বসে আর নরম কণ্ঠে ডাকতে শুরু করে মেহরাবকে। এই যে শুনছেন? উঠুন, ইফতারের সময় হয়ে গেছে। উঠুন, উঠুন তাড়াতাড়ি। আনাসা ডাকে, মেহরাব কিছু বলে না। তাই আনাসা আবারও ডাকে, কি হলো উঠুন, সকালের বিষয় নিয়ে এখনো রেগে আছেন? আচ্ছা সরি, কখনো এভাবে আর বলবো না। এবার উঠুন, সময় হয়ে গেছে তো, সারাদিন রোজা রেখে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছেন। এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে, কিছু না খেলে শরীর খারাপ করবে। মেহরাব চোখের উপর থেকে হাত রেখেই বলে, আমার শরীর নিয়ে তোকে এত ভাবতে হবে না। যা এখান থেকে, আমি কিছু খাবো না। তা বললে কি হবে? হ্যাঁ? ইফতারের আর বেশি সময় নেই। তাড়াতাড়ি উঠুন। অজু করে আসুন, ইফতার করে নামাজ পড়বেন। যান তাড়াতাড়ি যান। আমি যাব না বললাম না? আমার চোখের সামনে থেকে সর, বিরক্ত করিস না। রাগ উঠে গেলে আজ আর বাঁচবি না। একদম মেরে তক্তা বানিয়ে দেব। সে আপনার যা ইচ্ছে তাই করুন। কিন্তু ইফতারের সময় হয়ে যাচ্ছে। বললাম না যা এখান থেকে? কিছু বলিনি দেখে সাহস বেড়ে গিয়েছে তোর, তাই না? বেড়ে গিয়েছে। উঠুন। মেহেরাব আর কোনো কথাই বলে না, চুপ করে শুয়ে থাকে। এদিকে ইফতারের আর মাত্র ২ মিনিট বাকি আছে। আনাস ছাড়া উপায় না পেয়ে মেহেরাবের হাত ধরে টেনে তোলে। হঠাৎ করে হাত ধরে টেনে তোলায় মেহেরাবের মেজাজটা আরো খারাপ হয়ে যায়। একে তো সে আনাসের উপর রেগেছিল, আর এখন তো আরো বেশি রেগে গিয়েছে। মেহেরাব হাত তুলে আনাসাকে মারতেই যাবে, এমন সময় আনাসা তার হাত ধরে ফেলে বলে, আগে ইফতারটা করে নিন। সময় হয়ে গিয়েছে। ইফতার করে নামাজটা পড়ে যা করবেন করেন। মারবেন, কাটবেন নাকি খুন করবেন? যা মন চায় তাই করবেন। আমি একদমই বাধা দেব না। কেমন? বলে আনিশা মেহরাবের হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দেয়।
নিজে উঠে ট্রেটা নিজের উপর শরবতের গ্লাসটা নিয়ে এসে মেহেরাবের সামনে ধরে। সামনে এসে বসে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পাই ইফতারের সময় হয়ে গেছে। দূর থেকে আজানের শব্দধ্বনি ভেসে আসছে। আনায়াসা বিসমিল্লাহ বলে শরবতটা খেয়ে নেয়। মেহেরাবও শরবতটা খেয়ে নেয়। এরপর কিছু ফল মুখে নিয়ে আনায়াসা উঠে নিজের রুমের দিকে পা বাড়ায়। মেহেরাবের তার হাত ধরে ফেলে। "শুধু শরবত আর ফল খেলেই তোর ইফতার হয়ে গেল? এটুকুতে কি পেট ভরে? সারাদিন রোজা রেখে এটুকু খেলে তো শরীর খারাপ করবে। আর কোথায় যাচ্ছিস তুই?" "নামাজ পড়তে যাচ্ছি। তাছাড়াও পেটটা তো একটু খালি রাখতে হবে, তাই না? আপনার মারও তো খেতে হবে।" বলেই মৃদু হাসি দিয়ে আনায়াসা রুম ত্যাগ করে। মেহরাব আনায়াসার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেহরাব হালকা হেসে ওঠে। "এই মেয়েকে নিয়ে আর পারি না। রাগ করে থাকলে পারতাম না। আমার থেকেও হাজার গুণ বেশি জেদি তুই আনা। যেটা বলিস সেটা করেই ছাড়িস।" বলেই মেহরাবও উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে অজু করে জায়নামাজটা নিয়ে আনায়াসার রুমে চলে যায়। আনায়াসা নামাজে দাঁড়িয়ে গিয়েছে অনেক আগেই। শুধু ২ ওয়াক্ত নামাজই বাকি রয়েছে তার। মেহরাব জায়নামাজটা আনায়াসার পাশে বিছিয়ে দাঁড়িয়ে পড়ে নামাজে। আনায়াসা বসে, বসে কিছু আমল করছিল। কোকো তার কোলেই বসে আছে। আনায়াসা আমল করায় এতই মগ্ন ছিল যে তার পাশে মেহরাব নামাজ পড়ছে সে খেয়ালই করেনি। আনায়াসা কোকোকে কোল থেকে নামিয়ে বাকি ২ রাকাত নামাজ পড়তেই দাঁড়াতে থাকে। তাই মেহরাবের সালামে ফেরাচ্ছে। আনায়াসাও নামাজ পড়তে শুরু করে। কোকো আনায়াসার পায়ের কাছে ঘুরঘুর করছে, যেটা মেহরাব দেখতে পায়। মেহরাব কোকোকে আনায়াসার থেকে সরিয়ে এনে কোকোকে নিতে, নিতে বলে, "কোকো, বেটা মামাকে ডিস্টার্ব করো না। মামা নামাজ পড়ছে না বাবা।" মেহরাব কোকোকে কোলে নিয়ে চুমু খেতে থাকে, আদর করছে আর কথা বলছে। আনায়াসা নামাজ শেষ করে বাপ বেটার কাণ্ড দেখছে। কিছুক্ষণ পর আনায়াসা বলে, "আপনার নামাজ শেষ?" মেহরাব কোকোকে আদর করতে, করতে বলে, "না, এখনো ২ রাকাত বাকি।" "ও, তাহলে কুকুরকে আমার কাছে দিন। আপনি নামাজটা পড়ে নিন।" মেহরাবও কুকুরকে আনার কোলে দিয়ে দেয়। মেহরাব ২ রাকাত নামাজ শেষ করে আনাসের উদ্দেশ্যে বলে, "কিছু খেয়ে রেডি হয়ে নে।" আনাসা মেহরাবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, "কেন?" "লং ড্রাইভে যাবো তাই।" "যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়।" "আমি যাব না।" "কেন?" "সে সকালে বাইরে গিয়েছিলেন, একবারও মেনশনে আসেননি। একদম ইফতারের ১০ মিনিট আগে ফিরলেন। আপনাকে দেখে ক্লান্ত, ক্লান্ত লাগছে। আপনি রেস্ট নিন। আমরা অন্য কোনো দিন যাব।" "কিন্তু আমার তো ক্লান্ত, ক্লান্ত লাগছে না। তুই রেডি হয়ে নে।" "বললাম তো যাব না। বেশি কথা আমার একদমই পছন্দ না। রেডি হতে বলেছি, রেডি হয়ে নে।" "কিন্তু আমার" আনাসা পুরো কথা বলার আগে মেহেরাব আঙুল দিয়ে আনাসার কোমল ঠোঁট চেপে ধরে বলে, "বেশিক্ষণ লাগবে না। ১ ঘন্টা ঘুরবো। ৮টা বাজার আগেই ফিরে আসবো। রেডি হয়ে থাকিস।" বলেই মেহেরাব আনায়াসাকে আরেকটা কথা বলার সুযোগ না দিয়ে উঠে যায়। আনায়াসাও বা কি করবে? মেহেরাব যখন বলেছে বাইরে যাবে, তখন সে ঠিকই যাবে। মেয়েরাও যেমন জেদি, আনায়াসাও ঠিক তেমনই জেদি। তবে আনায়াসা একটু বেশি জেদি। মেহেরাব রেডি হয়ে আনায়াসার রুমে আসে, হাতে একটা প্যাক নিয়ে। আনায়াসা ওয়াশরুমে যাচ্ছিল রেডি হতে। মেহেরাব তার হাতটা ধরে নিজের সামনে এনে দাঁড় করায়। মেহেরাব এক হাত দিয়ে আনায়াসার বেবি হেয়ারগুলো কানের পেছনে গুঁজে দিয়ে স্লো ভয়েসে বলে, "আনা।" "হুম, বলুন। কিছু লাগবে আপনার?" "এই যে আমি তোকে এত টর্চার করেছি, এত কষ্ট দিয়েছি, তোকে কত মাধ্যমে আঘাত করেছি। তবুও তুই আমার এত খেয়াল রেখেছিস কেন? আমার উপর কি একটুও রাগ হচ্ছে না? তোর মনে কি আমার করার ব্যবহারের জন্য প্রতিশোধ জন্মায়নি?" আনাসা কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলে, "হুম, রাগ তো প্রচুর হয়েছে কিন্তু এখন আর রাগ হয় না। তুই কি আমাকে ক্ষমা করে দিয়েছিস? আপনি আমার সাথে যা, যা করেছেন সেগুলো কি আদৌ ক্ষমা করার মতো? কত আঘাত করেছেন আমাকে, কত কষ্ট দিয়েছেন, কত বাজে, বাজে কথা বলেছেন। সবকিছু আমার স্পষ্ট মনে আছে। কিছু বলিনি আমি। আনাসা কখনো তার সাথে হয়ে যাওয়া অন্যায়কে ভুলে না। আর সাথে যা, যা হয়েছে সেটা তো সে পাই টু পাই হিসেব রাখে। আপনি আমার সাথে যা করেছেন সেটার হিসেবও আমার কাছে আছে। সঠিক সময় এলে ঠিকই উসুল করে নেব। আর একটু আগে বললাম না যে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছেন, তাও কেন আমি আপনার সাথে একটু খেয়াল রাখি, কারণ আমি এমনই। আমার চরম শত্রু যদি আমাকে ক্ষতিবিক্ষত করে দেয়, সেটার হিসাব যেমন আমি রাখবো, ঠিক তেমনি তাকে কোনো বিপদ হলে উদ্ধারও করতে পারি। আপনি তো আমাকে ছোট থেকে দেখে আসছেন। আর এটা জানেন না যে আমি কেমন?" আনাসার কথা শুনে মেহেরাব বাঁকা হেসে বলে, "তোর ব্যাপারে এমন কিছুই নেই যে মেহেরাব জেরেল জানে না। তোর সবকিছু আমার নখদর্পণে। তোর ব্যাপারে এমন অনেক কিছু আছে যেটা তুই নিজেও জানিস না।" "ভুল বললেন। সবকিছু আপনি জানেন না। সমুদ্রের উপর অসংখ্য সংখ্যা দেখে যেমন তার গভীরতা আন্দাজ করা যায় না, ঠিক তেমনি আপনি আমার মনের গভীরতা আন্দাজ করতে পারবেন না।" মেহেরাব আবার বাঁকা হেসে বলে, "তাই? কিন্তু আমি তো মনের গভীরতা আন্দাজ করে ফেলেছি অনেক আগেই।" আনাসা এক রহস্যময় হাসি দিয়ে বলে,
দেরি হয়ে যাচ্ছে। ৮টার ভেতরেই ফিরতে হবে। এসব কথা পরে বলা যাবে। বলে আনিশা ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মেহেরাব তার হাত ধরে নিজের আনা প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, "এটা পরে রেডি হ।" আনিশা মেহেরাবের হাত থেকে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহেরাব বেডের দিকে বসে পড়ে। আর কোকোকে কোলে নিয়ে আদর করতে, করতে বলে, "কোকো বেটা, তোর মাম্মা নিজের গভীর জলের মাছ মনে করে। কিন্তু তোর মাম্মা ভুলে গিয়েছে যে এই মেহেরাব জেবরাইল খুব ভালো করেই জানে গভীর জলের মাছকে কিভাবে নিজের জালে ফাঁসাতে হয়।" বাঁকা হেসে কথাগুলো বলে মেহেরাব। তখনই আনায়াসা ওয়াশরুম থেকে বের হতে আসে আর বলে, "এই যে, আমাকে কেমন লাগছে?" আনায়াসা দেখে মেহেরাব তার দিকে তাকায়। আনায়াসা মেহেরাবের কাছে এসে বলে, "কি হলো? বললেন না যে? কেমন লাগছে?" মেহেরাব আয়েশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরাব যেন চোখের পলক ফেলতেই ভুলে গিয়েছে। তার চোখ যেন আটকে গিয়েছে আনায়াসের উপরে। আয়েশা মেহেরাবের মুখের এমন হাত নড়নচড়ন করে বলে, "কি হলো? কোথায় হারিয়ে গেলেন? কিছু বলুন।" হুম, কি বলবো?" আয়েশা কিছুক্ষণ দূরে গিয়ে বলে, "আমাকে কেমন লাগছে?" "আলাদা করে কি বলবো? সবসময় যেমন ভালো লাগে তেমনই ভালো লাগছে।" মেহেরাব আয়েশাকে একটা সি ব্লু রঙের সালোয়ার কামিজ দিয়েছে। কামিজের গলা থেকে হাঁটু অব্দি রূপালি স্টোনের কাজ করা। হাতাটা কবজি থেকে একটু উপরে হাতেরও স্টোনের কাজ করা আছে। সাথে একটা লম্বা ওড়না। ওড়নাতেও খুব সুন্দর কাজ করা আছে। আজ তাকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে, যেন শান্ত কোমল এক মায়াবী দীপ্তিতে ভরা। হালকা বাতাসে আনায়াসের চুলগুলো একটু, একটু করে দুলছে। আর সেই দৃশ্যই যেন মেহেরাবের এক মুহূর্তের জন্য স্থির করে দিয়েছে। মেহেরাব আনায়াসাকে এদিক ওদিক করে গাল ফুলিয়ে বলে, "এই, আপনি কি একটু জানেন না একটি কথা বারবার বলতে হয় কেন? একটু ইউনিক ভাবে তো বলতে পারেন নাকি?" "থাক, আমি আর যাবোই না। আপনি একাই যান।" বলে আনাশা বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। মেহেরাব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আনাশার কাছে যায় আর আনাশা সেদিক ঘুরে শুয়ে আছে। মেহেরাবও তার মুখের বরাবর শুয়ে পড়ে। তার মাথা হাত বোলাতে, বোলাতে বলে, "আনা, তোর এই জীর্ণ শীর্ণ শরীরে এত রাগ কেন হুম? এত রাগ দেখেই মোটা হচ্ছিস না। চল, দেরি হয়ে যাচ্ছে।" আনাসা এক ঝটকা মেরে মেহরাবের হাত মাথার উপর থেকে সরিয়ে দেয়। ঘুরে যায়। মেহরাব বুঝতে পারে তার আনা শুধু রাগই হয়নি, অভিমানও হয়েছে। মেহরাব পেছন থেকে আনাসার কোমরখানা শক্ত করে জড়িয়ে ধরে মিশিয়ে এনে নিজের সাথে কানের কাছে মুখ নিয়ে বলে, "জানিস তোর এই রঙের জামাটা কেন এনেছি?" আনায়াসা কিছু বলে না। সে নিজেই থেকে মেহরাবের হাত সরানোর চেষ্টা করতে থাকে। মেহরাব হাসি সুরে বলে, "যতই চেষ্টা কর না কেন, হ্যাঁ, এই হাত তুই সরাতে পারবি না। আগেও পারিসনি আর এখনো পারবি না। ছাড়ুন তো, ভালো লাগছে না।" মেহরাব কিছুক্ষণ নিশ্চুপ থাকে। তারপর বলে, "জানিস আনা, আজকে না তোকে একদম ওই নীল আর শান্ত সমুদ্রের মতো লাগছে। তুই বললি না যে তোর মনের গভীর সম্রাটার গভীরতাও সমান? তুই ঠিকই বলেছিস। আজ তোর সৌন্দর্য ওই নীল সমুদ্রের সৌন্দর্যকেও হার মানায়। আমার চোখের দুনিয়ার সবথেকে সুন্দরী নারী হলি তুই। তোকে দেখার পর আমার এই চোখে আর কখনোই কোনো মেয়ের দিকে তাকানোর সাহস করেনি।" আনাসা মেহরাবের কথাগুলো শুনে একদম স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। মেহরাব বলে, "আনা, দেরি হয়ে যাচ্ছে, চল।" বলেই মেহরাব উঠে পড়ে আর তারপর আনায়াসের হাত ধরে ওঠে। মেহরাব আনায়াসের হাতখানা নিজের হাতের ভাঁজে নিয়ে নিচে নেমে আসে। "কোথায় যাচ্ছি আমরা? গেলে দেখতে পাবি।" বলে মেহরাব আনায়াসকে নিয়ে গাড়ির কাছে যায়। আনায়াসকে গাড়িতে বসিয়ে নিজেও উঠে পড়ে গাড়িতে। মেহরাব গাড়ি ছেড়ে হেল ম্যানসন গেট পেরিয়ে বেরিয়ে এলো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মেহরাব গাড়ির কাঁচ নামিয়ে দেয় যেন আনায়াসা বাইরের পরিবেশটা একটু উপভোগ করতে পারে। মেহরাব কিছু বলছে না, চুপচাপ ড্রাইভ করছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে মেহরাব নিজের গাড়ি চালিয়ে নিয়েছে আপন গতিতে। বাইরের ঠান্ডা হাওয়াগুলো সব আছড়ে পড়ছে আনায়াসার মুখের উপর। মেহেরাব মাঝে, মাঝে আনায়াসার দিকে তাকাচ্ছে, কিন্তু আনায়াসা একবারও তার দিকে তাকায়নি। হয়তো এখন অভিমান করে আছে মেয়েটা তার উপর। সব নীরবতা ভেঙে মেহেরাব বলে, "কোনো কথা বলছিস না যে? এখনো অভিমান করে আছিস আমার উপর?" আনায়াসা কিছু বলে না। মেহেরাব আবারও জিজ্ঞেস করে, "কি হলো? কিছু বলছিস না যে?" "কি বলবো? এই যে তোকে নিয়ে বাইরে আসলাম, এত সুন্দর একটা পরিবেশে তোকে নিয়ে ঘুরতে এলাম। কিছু তো বল।" "ম্যানসনে ফিরে চলুন।" "কেন? ভালো লাগছে না তোর?" "ভালো লাগছে, কিন্তু এখন ম্যানসনে ফিরে চলুন। আরেকটু ঘোর, তারপর যাই।" আনায়াসা কিছু বলে না। একটু মাথা হেলায়, যার অর্থ আরেকটু ঘুরতে পারে তারা। মেহরাবও আনায়াসাকে নিয়ে আরো একটু ঘুরে ম্যানসনে ফিরে যায়। আনায়াসা ম্যানসনে ফিরে নিজের রুমে গিয়ে চেঞ্জ করে বেডের উপর গিয়ে বসে। শরীর ভালো লাগছে না তার। একটুখানি বসে উঠে অজু করে আসে। অজু করে নামাজ পড়ে শুয়ে পড়ে। মেহরাব কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে হতে জায়নামাজ নিয়ে আনায়াসার পাশে রুমে এসে পড়ে।
রুমে প্রবেশ করতে দেখে আনায়েশা অনেক আগেই ঘুমিয়ে গেছে। মেহরাব আনায়েশার কাছে যায়। আনায়েশা ভারী, ভারী নিঃশ্বাস ফেলছে। তার মনে হচ্ছে যে এখন গভীর ঘুমে মগ্ন সে। মেহরাব আর আনায়েশাকে বিরক্ত করে না। জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। মেহরাব নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে আনায়েশার কাছে আসে। আনায়েশার কপালে ছোট একটু চুমু খেয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দেখতে, দেখতে ২৯ টা রোজা শেষ হলো। এই কয়দিনে মেহেরার বেশ পরিবর্তন হয়েছে। আনাসের সাথে, সাথে নামাজ পড়ে, আনাসা থেকে কোরআন শিখছে একটু, একটু। সব মিলিয়ে এই কয়দিন মেহেরাব বেশ ভালোই কেটেছে। তার রাগও বেশ কন্ট্রোলে এসেছে। বলতে গেলে এখন মেহেরাব আগের থেকে অনেকটাই সুস্থ আছে। আজকে শেষ রোজা, তাই আনাসা বেশ অনেক কিছু আয়োজন করেছে। কালকে ঈদ, তাই কালকের জন্য ও বেশ অনেক কিছু হাতে, হাতে গুছিয়ে নিয়েছে। এখন তো মেহেরাব আনাসার হাতের খাবার ছাড়া আর অন্য কোনো খাবারই মুখে রোচে না। এই কদিনে আনাসার হাতের খাবার খেয়ে, খেয়ে মেহেরাব আর অন্য খাবার মুখে তুলতে পারছে না। কালের জন্য বেশ অনেক কিছু রকমের মিষ্টি, সন্দেশ, পায়েস আর সেমাই তৈরি করেছে আনায়েশা। ২ রকমের মাংস আনিয়েছে। ভেজ সব সবজি, মাংস কেটে নিয়েছে। আনায়েশায় নিজের হাতেই সবটা করতে চাইছিল, কিন্তু ওই যে মেহেরাবের করা আদেশ, আনায়েশা নিজের হাতে রান্না করতে পারবে, তবে সবকিছু মেয়েডি রেডি করে দেবে। অগত্যা আনায়েশা মেহেরাবের কথা শোনা ছাড়া আর কোনো উপায় থাকল না। কালকে ঈদ, তাই আজকে সেরকম ভারী কিছুই করেনি আনায়েশা। কালকে তো অনেক কিছু রান্না করবে। আজকে না হয় একটু হালকা পাতলার উপর দিয়ে যাক। মেহরাব দুপুরের একটু পর বাইরে গিয়েছে। এখন বাড়িতে আসেনি সে। ঘড়ির কাঁটায় কাঁটায়, কাঁটায় ৬টা ১৫ বাজে। আর ৫ মিনিট পর ইফতারের সময় হয়ে যাবে। মেহরাব কোথা থেকে হাতে কিছু ব্যাগ নিয়ে রুমে প্রবেশ করলো। সবকিছু বেডের উপর রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে অজু করে নিচে চলে এসলো। আনায়াসা মেহরাবের জন্য অপেক্ষা করছিল। মেহরাব নিচে আসতে আনায়াসা তার প্লেটে শরবতের গ্লাসটি উঠিয়ে দিল। আনায়াসা আগে থেকে সবটা গুছিয়ে রেখেছিল। একটু পরই দূর থেকে আজানের শব্দ ভেসে আসে। সবাই শরবত খেয়ে শেষ করে রোজা ভাঙে। ইফতার করার পর আনায়াসা উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মেহরাবও আনায়াসার পিছ পিছ যায়। আনায়াসা নামাজ পড়তে শুরু করে দিয়েছে। মেহরাবও তার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে নামাজ পড়ার জন্য। নামাজ পড়া শেষে আনায়াসা জায়নামাজে বসে দোয়া পড়ছে। আনায়াসা যখন নামাজ পড়তে বসে, তখনই কোকো তার পায়ের কাছে ঘুরঘুর করে বা কোলে উঠে পড়ে। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। কোকো আনায়াসার কোলে উঠে পড়ে আর চুপ করে বসে থাকে। আনায়াসা কোকোর গায়ে হাত বোলাচ্ছে আর দোয়া পড়ছে। মেহরাব অনেক আগেই নামাজ শেষ করে নিজের রুমে চলে গিয়েছে। আনায়াসা দোয়া শেষ করে মোনাজাত করে জায়নামাজটি গুছিয়ে উপরে রাখে। কোকোকে কোলে নিয়ে আনায়াসা বেডের উপর বসে। কোকো সবসময় শান্ত থাকে না, খুব চঞ্চল, এদিক ওদিক ছুটে বেড়ায়। তবে আজকে সে একদম শান্ত হয়ে আনায়াসার কোলেই বসে আছে। বেশ কদিন ধরে আনায়াসার শরীরটা ভালো যাচ্ছে না। প্রেশার হয়তো আবারও ফল করেছে। মেহরাবকে একবারও বলেনি যে তার শরীরটা এত খারাপ লাগছে। বলে তো রোজা রাখতে দিত না। আনায়াসা কোকোকে নিয়ে বেডের উপর শুয়ে পড়ে। কোকো আনায়াসার মাথায় কাছে গিয়ে চুপ করে বসে থাকে। শুয়ে থাকতে, থাকতে কখন যে আনায়াসার চোখ লেগে গিয়েছে সেটা সে বুঝতে পারেনি। মেহরাব ডাকে আনায়াসার ঘুম ভেঙে যায়। আনায়াসা চোখ দুলতে, দুলতে উঠে বসে। "কিরে, ঘুমিয়ে গিয়েছিলি যে? শরীর খারাপ নাকি?" আনায়াসা ঘুম, ঘুম কণ্ঠে বলে, "ওই চোখটা একটু লেগে গিয়েছিল।" "কিছু না। আপনার কিছু দরকার?" মেয়েরা মানাসের কাছে এসে কপালে হাত রাখে। গাটা হালকা গরম, গরম লাগছে। চোখগুলো কেমন ছলছল করছে। হয়তো জ্বর আসবে। জ্বর, জ্বর মনে হচ্ছে? ও কিছু না। এমনি। আপনার এমন কেন হচ্ছে? জ্বর আসবে মনে হয়। সারাদিন রান্না-বান্না করেই হয়তো এমন অবস্থা। কালকে তোকে রান্না করতে হবে না। মেয়েটি সব করবে। তা কি করে হয়? কালকে তো ঈদ। রান্না করলে খাবো কি? আপনি তো আবার মেয়েদের রান্না খেতে পারবেন না। সমস্যা নেই, খেয়ে নেব। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। খুনির মেয়েকে নিয়ে এত চিন্তা করবেন কেন? বলে আনিশা বেড থেকে উঠে গিয়ে নিজের মেহরাবের হাত থেকে ধরে বসে। কোথাও যাবি না। চুপ করে শুয়ে থাক। রেস্ট নে। আমি মেয়েটকে বলে নেব। ওনারা রান্না করে রাখবে। আনিশা মেহরাবের থেকে হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নেয়। কিছু একটা জোরেই বলে ওঠে, "বলছি না যে আমি পারবো? এত চিন্তা কেন করছেন? আমারটা আমি দেখে নেব। আপনাকে তো ভাবতে হবে না।" আনায়াসার ব্যবহারে মেহেরাব বেশ অবাক হয়ে যায়। মেহেরাব বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে যে আনায়াসা বেশ খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছে। মেহেরাব যদি তার বিপরীত কোনো কথা বলে তো আনায়াসা চিল্লে ওঠে। মেহেরাব বেড থেকে উঠে আনায়াসার কাছে এসে দাঁড়ায়। এক হাত দিয়ে আনায়াসার হাত ধরে আর অন্য হাতে তার গলা নরম রেখে বলে, "আনা, কি হয়েছে তোর? আমি কদিন ধরে লক্ষ্য করেছি তুই এমন একটা বদলে গিয়েছিস। কিছু বলে তুই কেমন একটা করিস, অল্পতেই রেগে যাস। কখনো একদম শান্ত থাকিস। কি হয়েছে? শরীর ভালো নেই? নাকি মন ভালো নেই? কোনটা আনা?" মেহেরাবের কথা শুনে আনায়াসা আরো রেগে গিয়ে বলে,
এই, আপনি খালি আমার শরীর খারাপ করছেন কেন? মানে আমাকে অসুস্থ বানাতে চাইছেন? আমি একদম সুস্থ আছি। আর বললাম না যে আমাকে তো ভাবতে হবে না? বলে আনাসা আবারও চলে যেতে নেয়। কিন্তু মেহেরাব তার হাতটা আবারও নিজের কাছে নিয়ে এসে বলে, "কালকে ঈদ।" "হুম, জানি। তো?" "তো এই হাত দুটো খালি, খালি লাগছে। প্রতিবারই খালি থাকে। আবার নতুন কি? মেহেদি দিবি না?" "না, কোনোবারই দেইনি মেহেদি।" "কেন?" "কারণ আপনি আমাকে যে নরকে রেখে এসেছেন সেখানে ঈদ পালনই করতে হতো না। সেই নরকে যদি কেউ সাজে তার মানে সে বাজারের পণ্য হিসেবে নিলামে উঠেছে। যে যত টাকা দিতে পারে সেই মেয়েটাকে নিয়ে খুশি করবে। সেই রণকে নিজের ইচ্ছা, শখ থাকাটা ছিল আমাদের মতো মেয়েদের কাছে বিলাসিতা মাত্র। তাই কখনো মেহেদি দেওয়ার শখ জাগেনি। কারণ মেহেদিটা মেয়েদের একটা সাজের মধ্যে পড়ে। আর আমার কাছে সেই সাজ মানেই ছিল নিলামে ওঠা। বুঝেছেন আপনি?" আরাশের কথাগুলো শুনে মেহেরাবের খুব খারাপ লাগে। এখন তার আফসোস হচ্ছে কেন সে ঐদিন মিস্টার নাবিলের কথা মতো একটা পতিতালয়ের সামনে ময়লার স্তূপে ফেলে এসেছিল সে তার আনাকে। অবশ্যই সে কিই বা করতো সেই সময়? মিস্টার নাবিলের কথা মতো আনায়াসকে সেখানে না ফেলে আসলে ঠিকই ওই নাভিদ তার আনার খোঁজ পেয়ে যেত। মিস্টার নাবিল যখন বলেছিলেন যে তিনি ওখানে আনাসার খোঁজ খবর রেখে ভালো রাখতে পারবেন, তখন মেহরাবও কোনো উপায় না পেয়ে আনায়াসকে ঐরকম একটা জায়গায় ফেলে এসেছিল। না ফেলে আসলেও তার কাছে কিছু করার ছিল না সেই মুহূর্তে। কারণ সেই মুহূর্তে সে নিজেই ছিল অসহায়। মিস্টার নাবিল যদি তাকে নিজের কাছে না রাখতে দিত তাহলে হয়তো নাভিদ তাকে মেরে ফেলত। এরকম একটা সময় সে আনাসাকে কিভাবে নিজের কাছে রাখত? মেহরাবের ভাবনার মাঝে আনাসা বলে ওঠে, "আমার মতো রাস্তার মেয়েকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। নিজের ব্যাপারে ভাবুন আপনি। বিয়ে-শাদী কি কিছু করবেন না? আর কতদিন রক্ষিতাকে নিয়ে পড়ে থাকবেন? আমাকে চুক্তি দিয়ে এবার নিজের একটা সুন্দর সংসার করুন। স্ত্রী-সন্তান নিয়ে সুখে থাকুন। আর আমাকে আমার মতো ছেড়ে দিন।" আনাসের কথাগুলো মেহরাবের নিজের মাথায় ঠান্ডা করে আনাসের কাছে এসে বলে, মেহরাব এখন নিজের মাথা গরম করতে চাইছে না। কারণ সে ভালো করে বুঝতে পারছে যে আনাসা বেশ রেগে আছে। এখন যদি সে আনাসের বিরুদ্ধে কিছু বলে তাহলে আনাসা পাল্টা জবাব দেবে। এর মধ্যে ২ পক্ষেরই ঝামেলা উঠবে যেটা মেহরাব চাইছে না আর কোনো কথাই বাড়ুক। তাই তো মেহরাব কিছু বলে না। আনাসাকে নিজের কাছে জড়িয়ে ধরে শুধুমাত্র আস্তে কণ্ঠে বলে, "আনা, সবসময় পরিস্থিতি আমাদের হাতে থাকে না। অনেক সময় আমরা যেটা চাই সেটা পূরণ হয় না। আমি জানি তোকে ঐরকম একটা জায়গায় রেখে আসাটা আমার একদমই উচিত হয়নি। কিন্তু আমি কি করতাম বলতো আনা? তোকে যদি ওই ময়লার স্তূপে না ফেলে রাখতাম তাহলে তোকে নিজের সীমানার বাইরে হারিয়ে ফেলতাম। কখনোই হয়তো তোকে খুঁজে পেতাম না। ঐরকম একটা জায়গা থেকেও তো আমি তোকে সবসময় সেভ করে এসেছি। কখনো কি তোর গায়ে কোনো রকমের আঁচড় পড়তে দিয়েছি? বা কোনো ছেলে কি তোর দিকে বাজে নজরে তাকিয়েছে বল? তোর যেন কোনো কিছুতেই কোনো কষ্ট না হয় সেদিকে আমি সম্পূর্ণ খেয়াল রেখেছি। ১৮ টা বছর আর ভবিষ্যতেও রাখবো।" মাথায় হাত বলতে কথাগুলো বলে মেহেরাব। আনায়াসা মোছামুছি করছে মেহেরাবের থেকে ছাড়া পাওয়ার জন্য। এক পর্যায়ে গিয়ে আনায়াসা মেহেরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, "খেয়ালই যদি রাখতেন তাহলে এতগুলো দিন কখনো আমাকে কষ্ট দিতে পারতেন না। সবকিছু থেকে আগলে রাখার দেন আর সেই নিজেই কেন এত কষ্ট দিলেন? একটু কি দয়া হয়নি আপনার আমার উপর? আমার উপর যখন বাঁচার জন্য আপনার পায়ে পড়েছিলাম, আকুতি মিনতি করেছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আপনি না শুনে আমাকে করলেন আপনার রক্ষিতা। চিরদিনের জন্য বানালেন আপনার বন্দী।" কাঁদতে কথাগুলো বলে আনায়াসা। বলে আনায়াসা রুম থেকে বেরিয়ে যায়। চোখের পানি মুছে গিয়ে কিচেনে ঢুকে পড়ে আর ভীষণ খারাপ লাগছে তার। মেহেরাব কিভাবে পারলো এরকম একটা জায়গায় তাকে ফেলে আসতে? যতই সে খেয়াল রাখুক, খেয়াল রেখেছে বা কি হলো সে তো তাকে ভোগ করেছে। আনায়াসাম নিজেকে সামনে চিকেন ফ্রাই করার জন্য সবকিছু রেডি করতে শুরু করলো। সব মসলা রেডি করে চিকেনে মাখিয়ে ফ্রিজে তুলে রাখে। আনায়াসা চিকেনে কাউন্টারে এসে টমেটো কেটে এবং সবকিছু ঠিকঠাক করে রাখতে শুরু করে। সে মুখটা চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটে যায় হঠাৎই। কিচেন থেকে কিছুটা দূরে একটা ওয়াশরুম ছিল। সেখানে গিয়ে ঘরোয়া করে বমি করতে শুরু করে। সারাদিন তো ঠিকমতো কিছুই খায়নি কিন্তু ইফতারের করার পরে শরীরটা আরো বেশি খারাপ লাগছে। খালি গাটা গোলাচ্ছে। বমি করে একদম কাহিল হয়ে গিয়েছে বেচারি। ঠিকমতো দাঁড়াতে পারছে না। তাই দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। একটু পর আবারও গাটা কেমন জানি করে উঠল। আয়েশা আবারও বেসিনের কাছে গিয়ে বমি করতে শুরু করে। এমনিতে ইফতারের সময় সেরকম কিছু খায়নি। তার উপর এমন বমি করতে কষ্ট হচ্ছে খুবই। বমি শেষে আয়েশা দেয়াল ধরে অনেক কষ্টে হলরুমে অব্দি আসলো। হলরুমে আসা মাত্রই ক্লান্ত শরীরটা নিয়ে আর বসে পড়ল সোফায়। মেহেরাব তখন সিঁড়ি দিয়ে নামছিল। আয়েশা কিভাবে সোফায় বসতে দেখে মেহেরাব তার কাছে ছুটে আসে। আয়েশা সোফায় হেলান দিয়ে চোখ বুজে নিয়েছে। মেহেরাব তার পাশে বসেই মাথায় হাত বুলাতে বলতে বলে,
"আনা কি হয়েছে তোর? চোখ মুখে এমন অবস্থা হলো কি করে? দুর্বল লাগছে তোকে। ডাক্তার দেখাবি?" আনাসা চোখ বন্ধ রেখে বলে, "না, না, তার কোনো দরকার নেই। ইফতারের সময় একটু বেশি উল্টোপাল্টা খাবার খেয়েছি তো, তাই শরীরটা এমন খারাপ লাগছে। আমি এখনই ডাক্তারকে কল করছি।" বলে মেহেরাব আনাসের পাশ কেটে উঠে নিলে আনাসা তার দুর্বল হাত দিয়ে মেহেরাবের হাতটা ধরে ক্ষীণ কণ্ঠে বলে, "প্লিজ আমাকে একা রেখে যাবেন না। আমার ভয় করছে। আমার কাছে একটু বসুন।" মেহেরাব আনাসের এমন কথা শুনে আর কোথাও না যেয়ে তার পাশে বসে টেনে নিয়ে যায় নিজের কাছে। আনাসা মেহরাবের বুকে মুখ গুজে নেয়। এতক্ষণ পর মেহরাব অনুভব করছে যে তার বুক কেমন যেন ভেজা, ভেজা। মেহরাব আনাসাকে নিজের বুক থেকে ওঠাতেই দেখতে পায় আনাসের গল্পে নোনা জলগুলো টুপটুপ করে পড়ছে। মেহরাব আনাসার মুখটা তুলে চোখের পানি মুছিয়ে দেয়। "কাঁদছিস কেন আনা? কি হয়েছে তোর? বল আমাকে।" আনাসা কিছু বলে না। চুপ করে মেহরাবের মুখ পানের দিকে তাকিয়ে থাকে। আনাসাকে কিছু বলতে না দেখে মেহরাব আবার বলে, "কিছু খাবি? খিদে পেয়েছে তোর? দাঁড়া, কিছু নিয়ে আসি তোর জন্য।" আনাসা মেহরাবকে থামিয়ে দিয়ে বলে, "না, আমি কিছু খাবো না। আপনি একটু আমার পাশে বসুন।" মেহরাব আনাসের কথা শুনে তার পাশে বসে থাকে, জড়িয়ে ধরে। আনাসা সেই অবস্থা থেকেই বলে, "আচ্ছা, একটা কথা বলুন তো।" "কি কথা?" "ফুল ঝরে যায় অযত্নে কিন্তু মানুষ দোষ দেয় বসন্তের। কেন এমন হয়? দোষ তো বসন্তের নয়, দোষ তো যত্নের, তাই না?" মেহরাব আনাসের কথায় কিছু বোঝে না। আনাসা আবার বলে, "ওই পলাশ ফুলগুলো ঝরে গিয়েছে। সেখান থেকে একটা ফুল দিয়ে আপনি আমাকে তুলে দিয়েছেন। এর মানে কি জানেন?" নীরব এখনো চুপ করে আছে। আনাসা নীরবকে চুপ থাকতে দেখে বলে, "ওই ফুলগুলোর মতো আমিও তো রাস্তার মেয়ে। আপনি একটা রাস্তার মেয়েকে তুলে এনে হাজারটা ফুলের সাথে তুলনা করলেন।" নীরব কিছু বলল না। তাই আনাইসা আবার বলল, "আচ্ছা বলুন তো, ঝরে যাওয়ার পর যত্ন করে কি লাভ? যখন তাজা ছিল তখন তো কেউ তার যত্ন নেয়নি। এখন যখন ঝরে পড়ে গেল তখন তার উপর মায়া হতে শুরু করল, তাই না? তুই কি বলতে চাইছিস?" "আপনি বেশ চতুর একটা লোক। কোন পরিস্থিতিতে কিভাবে সামাল দিতে হয় সবই আপনার জানা আছে। আমি কি বলেছি সেটা বোঝার ক্ষমতাটাও খুব ভালোই আছে আপনার, তাই বিস্তারিত বলার কোনো প্রশ্নই ওঠে না।" মেহরাব আনাসের কাছে এনে বলে, "অনেক কিছু শিখে গিয়েছিস, তাই না?" আনাসা মেহরাব থেকে নিজেকে ছাড়িয়ে বলে, "ভালো লাগছে না আমার, আমি রুমে যাব।" মেহরাবকে কিছু বলতে না দিয়ে আনাসা রুমে চলে যায়। রুমে গিয়ে আনাসা রুমের দরজা বন্ধ করে দেয় যেন মেহরাব ভেতরে আসতে না পারে। মীরা আয়েশা যাওয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আনাসা আগের থেকে কেমন যেন বদলে গিয়েছে। এখন আর আনাসা সে আগের মতো চুপচাপ নেই। মেহরাবের সব কথার জবাব সে খুব গুছিয়ে দিতে শিখে গিয়েছে। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে নিজের রুমের দিকে যায়। বেড সাইড টেবিলে ড্রয়ারে একটি চাবি বের করে আনাসার রুমের দিকে এগিয়ে যায়। মেহরাব জানে যে আনাসা বেশ রেগে আছে, তাই তার সাথে এমন ব্যবহার করছে। মেহরাব চাবি দিয়ে রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। আনাসা রুমে লাইট অফ করে শুয়ে আছে। মেহরাব ধীর পায়ে এগিয়ে গিয়ে আনাসের মাথার কাছে বসে। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, "তোর কি হয়েছে? কদিন ধরে দেখছি খুব খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছিস। কিছু বললে আমার সাথে কেমনভাবে কথা বলছিস। কি হয়েছে তোর?" আয়েশার কোনো কথা বলে না। মেহরাব আয়েশার নাকের কাছে হাত রেখে বুঝতে পারে যে আয়েশা ঘুমিয়ে গিয়েছে। মেহরাবও কিছু বলে না। আয়েশার পাশে শুয়ে পড়ে। সময়টা এখন ফেব্রুয়ারির মাঝামাঝি। এই সময় ল্যাফল্যান্ডে, ফিনল্যান্ডের একটি প্রদেশে বিভিন্ন শহরে বেশ ভারী তুষারপাত হয়, যার ফলে শহরগুলো ঘন বরফের চাদরে ঢেকে পড়ে। রাত প্রায় ১২টা ছুঁই ছুঁই। আজকে চার স্কাইয়ের মতো রাতের আকাশটা পরিষ্কার। তার সাথে আজকে আকাশে আরো ভালো করে দেওয়ার মতো অ্যারোরা দেখা যাচ্ছে। কদিন ঘন তুষারপাতের পর অ্যারোরা দেখা যায়। তবে আজকে অন্য দিনের তুলনায় তুষারপাতটা একটু কম। চারপাশে ঘন সাদা বরফে ঢাকা চাদর, ঘন বরফের চারপাশে ঢাকা মাঠের উপর ছুঁয়ে আসে আনাশা। এতক্ষণ বরফ না পড়লে এখন আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টির মতো সাদা সাদা বরফ পড়ছে। ধীরে ধীরে তুষারপাতের পরিমাণ আরো বেড়ে যায়। আর এই তুষারপাতগুলো অনুভব করছে আনায়াসা। খুব মন দিয়ে সে তুষারপাত দেখছে। অথচ ভুলে গিয়েছে নিজের শরীরের জখমগুলোর কথা। তার দৃষ্টি এখন নিবদ্ধ আকাশ থেকে পড়তে থাকা ঝিরিঝিরি বরফের দিকে। ছোট টুকরোগুলো বরফগুলো আর মুখসহ সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আর রক্তাক্ত শরীরখানা সাদা বরফে ছেয়ে আছে। এত দুঃখের ভেতর যেন তার একটু ভালো লাগছে। আনাসা যেন শুয়ে আছে সেখানে বরফগুলো একটু লালচে বর্ণ ধারণ করেছে। আস্তে আনাসা নিজের সারা শরীরে ব্যথা অনুভব করে। তার সারা শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। থেকে থেকে সে ব্যথায় কুঁকড়ে ওঠে। তবুও সে মুখে হাসি নিয়ে শুয়ে থাকে।
ব্যথায় জর্জরিত শরীরটা নিয়ে চলা যেন দায়ী হয়ে উঠেছে তার পক্ষে। শুধু কি শরীর, এই জীবনটাই যেন এখন বোঝা মনে হচ্ছে তার কাছে। এই শরীর যেন তার কাছে এখন একটা অভিশাপ। ওই শরীরের জন্যই তার জীবনে এত কষ্ট। তবুও মুখে তার বিশ্বজয়ী হাসি। অনেক কষ্টে সে মেহরাবের ক্যাসেল থেকে পালিয়ে এসেছে। আনায়াসা কথা বলতেও এখন কষ্ট হচ্ছে। তবে সেই কষ্টকে সামনে সে আনছে না। সে চিৎকার করে বলছে, "এখন আমি মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। এতগুলো দিনের বন্দি জীবন থেকে আমি মুক্ত। মেহরাব জেলহানের বন্ধন থেকে আমি মুক্ত।" এতটুকু বলতে গিয়েও যেন সে হাঁপিয়ে গিয়েছে। লম্বা, লম্বা শ্বাস নিচ্ছে আনায়াসা। তার গলা কাঁপছে, প্রচুর কাঁপছে। আর কাঁপবে নাই বা কেন? এতগুলো দিনের টর্চার ধকল হঠাৎ করে তো আর সামলে ওঠা যায় না। তার প্রাণ পাখিটা যে এই অভিশাপ জীবন থেকে, শরীর থেকে মুক্তি পেয়েছে, তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এভাবে বেঁচে থাকা। আর অন্য জায়গায় কেউ থাকলে এতদিনে নিজের জীবনটা শেষ করে দিত। তবে আনায়াসা খুব ধৈর্যশীল। সে বলেই হয়তো এতদিন মেহরাবের করা এত অত্যাচার, কষ্টগুলো সহ্য করেছে। কিন্তু এখন সেও আর নিতে পারছে না এসব। মেহরাব তাকে কখনো ক্যাসেল থেকে বের হতেই দেয় না। সবসময় তাকে একটা রুমে বন্দি করে রাখে। এতগুলো দিন বন্দি থেকে আজকে যখন সুযোগ পেয়েছে তখন সে সকলের চোখ ফাঁকি দিয়ে ক্যাসেল থেকে পালিয়ে এসেছে। মেহরাব জানলে হয়তো তাকে একদম মেরে ফেলবে। এতক্ষণে হয়তো মীরাব জেনেও গিয়েছে যে ক্যাসেল থেকে পালিয়েছে সে। কিন্তু আজকে সে আনাসাকে বের করে এনেছে। এই তুষারপাতে যে তাকে নিজের কাছে ডেকেছে। খুব করে ডাকছে। আনাসা নিজের চোখ বন্ধ করে শেষবারের মতো তুষারপাত অনুভব করে। হঠাৎই তার কানে ভেসে আছে এক পুরুষালী কণ্ঠ। যে কণ্ঠ ছিল গাম্ভীর্য আর ভরা ছিল হিংস্রতা। এই কণ্ঠ শুনে আনায়াসের কলিজার পানি শুকিয়ে যায়। কারণ সে জানে যে এবার তার সাথে ঠিক কী হবে। সে যে হিংস্র বাঘকে আরো বেশি হিংস্র করে তুলেছে। আনায়াসা ঘোলাটে চোখে মেহরাবকে দেখার চেষ্টা করে। তখনই মেহরাব বলে ওঠে, "এই মেয়ে, এখানে কি করিস তুই? তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। আমার অনুমতি না নিয়ে তুই ক্যাসেলের বাইরে পা রাখার সাহস কোথা থেকে পেলি? দিন, দিন দেখছি তোর সাহস আকাশ ছোঁয়া হচ্ছে। সকালে মারের কথা কি ভুলে গিয়েছিস, হ্যাঁ? কি হলো? চুপ করে আছিস কেন? কিছু বল।" মেহরাবের কথাগুলোর কোনো প্রত্যুত্তর করল না আনায়াসা। চুপ করে শুয়ে রইল বরফের চাদরে ঢাকা মাটির উপর। আজকে সে আর মেহরাবকে ভয় পাবে না। আনায়াসা উত্তর না পেয়ে মেহরাব রাগের পারও তরতর করে বাড়তে শুরু করল। সে আনায়াসাকে কিছু বলতে যাবে, এমন সময় আনায়াসা ধীরে, ধীরে চোখ খুলে তাকায়। হঠাৎ করে তার আশেপাশে বেশ অনেকটা জায়গা জুড়ে সাদা বরফগুলো আরো লাল বর্ণ ধারণ করে। আনাসা এবার সেদিকে তাকায়, তারপর আবার মেহরাবের দিকে তাকায়। সে মেহরাবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। সে হাসি দেখে মেহরাবের অন্তরাত্মা কেঁপে ওঠে। মেহরাব আনাসাকে না পেয়ে এতটা হিংস্র হয়ে গিয়েছিল যে সে এতক্ষণ খেয়ালই করেনি আনাসার আশপাশটা রক্তে রঞ্জিত হয়ে আছে। আনাসা তার কম্পিত হাত বরাবর মেহরাবের দিকে টানে। মেহরাব দেরি না করে আনায়াসার কাছে বসে পড়ে আর তার মাথাটা নিজের কোলের উপর নিয়ে কাঁপা, কাঁপা কণ্ঠে বলে, "আনা, কি হয়েছে তোর? আর এভাবে বরফগুলো লাল হয়ে গিয়েছে কেন? তুই কি আমার সাথে মজা করছিস?" আনায়াসা আবারও স্থির হয়ে স্মিত হেসে রক্তাক্ত হাত মেহরাবের গালে রাখে। এরপর নিজেকে সামলে আকাশের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে, "দেখুন, এই সাদা বরফগুলো দেখুন। কত সুন্দর লাগছে, তাই না? কি সুন্দর লাল হয়ে গিয়েছে। আকাশ থেকে কি সুন্দর বরফ পড়ছে। আমি শেষবারের মতো তুষারপাত দেখতে চেয়েছিলাম, তাই ক্যাসেলের থেকে পালিয়ে এসেছি। আমি আপনাকে থেকে পালিয়ে আসিনি। একটা সময় আমাকে আপনার থেকে পালাতে চাইলেও এখন আমি আর চাই না আপনার থেকে পালাতে। আমাকে ক্ষমা করে দিন। আমাকে আর মারবেন না। আমি যে আর এই সব নিতে পারছি না।" অনেকক্ষণ থেমে থাকলো মেহেরাব। তারপর তার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, "ভালো থাকবেন। আমার হয়তো আর এই ক্যাসেলে ফেরা হবে না। আমার মতো বেশ্যা যার রাস্তার মেয়েকে হয়তো আর আপনি রাগ হলেই মারতে পারবেন না। এক একটা কথা বলতে চাই আপনাকে। কথাটা এতদিন নিজের মনের ভেতর লুকিয়ে রেখেছিলাম। আজকে যে আর লুকিয়ে রাখতে পারছি না। আজকে না বললে হয়তো আর কোনোদিন বলার সুযোগ হবে না। আপনি শুনলে হয়তো অনেক রাগ করবেন, কিন্তু আমি আজ বলব। ভালোবাসি। খুব বেশি ভালোবাসি আপনাকে। আমার মতো একটা এসে আপনাকে খুব ভালোবাসে। খুব হাস্যকর ব্যাপার, তাই না? কারণ যে আমাকে এতদিন নিজের সাথে বন্দি করে রেখেছেন, নানাভাবে টর্চার করেছেন, অবহেলা করেছেন। আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন। তাকে কিনা আমি ভালোবাসি, ভালোবেসে ফেলেছি।
আনাসা আবার থামলো। তাচ্ছিল্য হাসলো সে নিজের উপর। এক নাগাড়ে কথাগুলো বলতে পারল না সে। কারণ তার দম ফুরিয়ে আসছিল। খুব জোরে শ্বাস নিচ্ছিল সে। এত কষ্টের মাঝেও আবার বলে উঠল, "আপনি কি জানেন?" তোর চোখের ভাষা মুখের ভাষার থেকেও বেশি গভীর। মুখের মিথ্যা বললেও চোখ কখনো মিথ্যা বলে না। আপনি কি একবারও বুঝতে পারেননি আমার চোখের ভাষা? এতটা নিষ্ঠুর কেন আপনি? আমাকে এত কষ্ট দিলেন। আর আমার মা-বাবা নেই বলে? নাকি আমি রাস্তার মেয়ে বলে? হতে পারে আমি রাস্তার মেয়ে, কিন্তু দিন শেষে তো মানুষ। আমার কি কষ্ট হয় না? দুনিয়ার সবার দেওয়া কষ্ট সহ্য করতে গেলেও ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করা যায় না। আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। কখনো আর হবে না, কোনোদিনও হবে না। আনাশা আবার থমকালো। এবার সে অনেক কষ্টে ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ফুটিয়ে বলল, মোমবাতি জানে বুকের মাঝে যত্ন করে রাখা সুতোটা, আর তাকে একদিন তিলে, তিলে শেষ করে দেবে। তবু সে সেই সুতোটাকে নিজের বুকের মধ্যে আগলে রাখে। ঠিক যেমন ভাবে আমি আপনাকে ভালোবেসে নিজের বুকের মাঝে যত্ন করে আগলে রেখেছি। আপনি আমার ধ্বংসের কারণ, তবুও আপনাকে এত যত্ন করে ভালোবেসেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার চোখ দুটো এত মায়াবী কেন? আমি না আপনার ওই মায়াবী চোখে মায়া পড়ে গিয়েছিলাম। আর কথা বলতে পারে না আয়েশা। তার আগেই কাশি শুরু হয়ে যায়। যার ফলে মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হতে থাকে তার। আস্তে, আস্তে নিস্তেজ হয়ে যায় আয়েশা। মেহেরাবের গালে রাখা হাতখানা পড়ে যায় বরফের চাদর ঢাকা মাটির উপর। মেয়েরা স্তব্ধ হয়ে যায়। সে যেন তার দুনিয়া দুলিয়ে ফেলেছে। মেহেরাব এবার হুঁশ হয়। আনাসার মাথা হেলে গিয়েছে। চোখগুলো বন্ধ। মেহেরাব কাঁপা, কাঁপা হাতটা নিয়ে আনাসার নাকের উপর ধরে। আনাসার নাকের কাছে ধরতে মেহেরাব বুকটা ধক করে ওঠে। আনাসা শ্বাস নিচ্ছে না। মেহেরাব আনাসার ক্ষত-বিক্ষত দেহখানি নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে কাঁদতে, কাঁদতে বলে, "আনা, এই আনা, শুনতে পাচ্ছিস না আমার কথা? আনা, জান ওঠ না। কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? তুই বেশ জানোস, তুই আমার আনা, আমার জান। এ আনা, আমার কথা শুনতে পাচ্ছিস না? ওঠ না, প্লিজ। আমি তোকে ধর্ষণ করিনি। আনা, তোর মনে নেই সেদিন তুই যে পেপারে সাইন করেছিলি? তোর মনে নেই আনা? ওটা আমাদের রেজিস্ট্রি পেপার ছিল। ওঠ না। আমাকে একা রেখে তুই যেতে পারবি না। ওঠ প্লিজ। এবার কিন্তু আমি খুব রেগে যাব। পাখি ওঠ। তুইও সবার মতো আমাকে একা রেখে যেতে পারিস না। আমার কি হবে তাহলে? আমি তো তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারব না। ওঠ না। আমার বুকটা খালি করে দিস না। প্লিজ ওঠ।" হঠাৎ এমন একটা বাজে স্বপ্ন দেখে মেহরাবের ঘুমটা ভেঙে যায়। মেহরাব উঠে বসে। কপালের দিকে ঘাম ঝরছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। রুমে এসি চলছে, কিন্তু তবুও মেহরাব ঘামছে। তার হৃৎপিণ্ডটা এখনো লাফাচ্ছে। মেহরাব বেড সাইডের টেবিলের উপর থেকে পানির গ্লাস এনে ঢকঢক করে পুরো গ্লাসটা খালি করে দেয়। এরপর উঠে গিয়ে লাইট অন করে। মেহরাব চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। মেহরাব দ্রুত বেডের কাছে গিয়ে আনায়াসাকে কোলে তুলে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগে। মেহরাবের কান্নার আওয়াজ পেয়ে আনায়াসার ঘুম ভেঙে যায়। আনায়াসা পিটপিট করে চোখ মেলে তাকায় আর দেখে যে মেহরাব তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। আনায়াসা ১ম এ একটু অবাক হয়ে যায়। এরপর মেহরাবের থেকে নিজেকে ছাড়তে, ছাড়তে বলে, "কি হলো? এভাবে জড়িয়ে ধরেছেন কেন আপনি? কাঁদছেনই বা কেন?" মেহরাব আনায়াসার ঘাড়ে মুখ গুজে কাকি কণ্ঠে বলে, "আমি তোকে নিয়ে অনেক বাজে একটা স্বপ্ন দেখেছি।" "কি স্বপ্ন দেখেছেন?" "আমি দেখলাম তুই বরফের উপর রক্তাক্ত হয়ে পড়ে আছিস। তুই আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিস। এত বাজে একটা স্বপ্ন। আর যাই হোক না কেন, আমি তোকে হারাতে পারব না, না? তুই একমাত্র যাকে ছাড়া আমি আর চলতে পারব না। আমার পক্ষে বাঁচা সম্ভব না।" আয়েশা কিছুক্ষণ চুপ থেকে তারপরে বলে, "ভালো হতো যদি সত্যি, সত্যি মরে যেতাম। কিন্তু দেখুন এখনো এই আবতটা বেঁচে আছে। কবে যে আল্লাহর ডাক আসবে?" মৃদু হাসে সে। আনাসের কথা শুনে মেহেরাব তাকে ছেড়ে দিয়ে বলে, "এমন কথা কেন বলছিস তুই? জানিস না আমার এসব কথা একদমই পছন্দ না। তাও বলা লাগবে, তাই না?" বলেই মেহেরাব রুম থেকে বের হয়ে যায়। আনাসা মেহেরাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ঘড়ির কাঁটায় এখন সকাল ৭টা বাজে। মেহরাব শাওয়ার শেষ করে একটা অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরেছে। চুলগুলো ঠিক করে আতর মেখে রেডি হয়ে বের হতে নিলে আনাশা তার সামনে এসে দাঁড়ায়। হাতে তার পায়েসের বাটি। মেহরাব আনাশাকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আনাশা গম্ভীর স্বরে বলে, "ঈদের দিন সকালে মিষ্টি মুখ না করে নামাজে যেতে নেই। এটা সুন্নত।" মেহরাব কিছু না বলে চলে যেতে নেয়। তখনই আনাসা তার হাতটা শক্ত করে ধরে। মেহরাব নিজের হাতটা আনাসের হাত থেকে ছাড়িয়ে আবারও চলে যেতে নেবে। তখন আনাসা বলে, "তখনকার কথায় আমার উপর রাগ করেছেন, তাই না?"
দেখুন, ভুল কিছু তো বলিনি আমি। এখনকার সময়ে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কার কি হয় আর আল্লাহর দায়িত্বে তো চলে যেতেই হবে, তাই না? আপনি চাইলে আমাকেও আটকে রাখতে পারবেন না। তাই এসব নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। পায়েসটা খেয়ে তারপর যান। বলে আনিসা মেহরাবের দিকে ঘুরে আর চামচে করে পায়েস তুলে মেহরাবের মুখের সামনে ধরে। মেয়েরা পায়েসটা মুখে তুলতে চাচ্ছিল না, কিন্তু আনাসা জোর করে তাকে ২ চামচ পায়েস খাইয়ে দেয়। মেয়েরাব আর কোনো কথা বলে না, বেরিয়ে যায়। আনাসা পায়েসের বাটিটা হাতে নিয়ে বের হয়ে যায়। কিচেনে গিয়ে বাটিটা রেখে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে আনাসা কুকুরকে তুলে নিয়ে আদর করতে থাকে। মেহরাব ম্যানশনে ফিরে এসে ২০ মিনিট হতে চলল। ম্যানশনে ফিরে এসে একবারও আনাসের রুমে যায়নি সে। কেন যাবে সে তার রুমে? আনাসা সবসময় এভাবে কথা বলে, যেটা মেহরাব একদম পছন্দ নয়। সেটাই আনাসা করে। সে কতবার আনাসকে বারণ করেছে এ ধরনের কথা না বলতে, অথচ সে বারবার এই ধরনের কথাই বলে মেহরাবকে কষ্ট দেয়। সেই সকালের পর থেকে এখন দুপুর করেই বিকেল হতে চলল, কিন্তু মেহরাব বা আনায়াসা কেউই কারোর মুখোমুখি হয়নি। আয়েশাকে দেখার জন্য মেহরাবের মনটা হাঁসফাঁস করছে, কিন্তু নিজের ইগোর কারণে মনের কষ্টটা খুব ছোট করে দিয়েছে সে। মেহরাব রুমের ভেতর পায়চারি করতে যাচ্ছে। একবার এপাশ তো একবার ওপাশে দাঁড়াচ্ছে। একবার ব্যালকনিতে যাচ্ছে, আবার রুমে পায়চারি করছে। মনটা যেন কোনো কিছুতে শান্ত করতে পারছে না। আনায়াসাকে দেখার জন্য বুকের ভেতর হৃৎপিণ্ড ছটফট করছে। মেয়েরাব আর নিজের মধ্যে থাকতে পারল না। রুম থেকে বের হলো। সে তাড়াতাড়ি ফ্লোজারটা খুলে একটা প্যাকেট বের করে আনাসের রুমের দিকে পা বাড়ালো। আনাসের রুমের দরজাটা হালকা পেঁচানো ছিল। নীরব রুমের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে আনাসা কুকুরকে কোলে নিয়ে জানালার পাশে বসেছিল। থেকে কুকুর সাথে কথাও বলছিল। মেহরাব চুপ করে আনাসের পেছনে গিয়ে দাঁড়ায়। আনাসা কুকুর সাথে কথা বলছে। কোকো, জানিস বাবু, এবার ঈদটা আমার একদম অন্যরকমভাবে কাটছে। এটা ঠিক যে প্রতিবারের মতো এবারেও ঘরবন্দি হয়ে আছি, কিন্তু কথা বলার মতন তো কেউ আছে। এই যে তুই আছিস আমার কাছে, তোর সাথে সারাদিন কথা বলতে, বলতে আমার দিনটা কোন দিক দিয়ে চলেছে বুঝতেই পারছি না। তখনই পেছন থেকে মেয়েরা গম্ভীর স্বরে বলে ওঠে, হুম, খাওয়া-দাওয়া বলে সারাদিন কোকোকে নিয়ে ঘুরে থাক। কোকোকে পেয়ে তো তোর দিন দুনিয়া সব খেয়েই দেখেছিস। মেহরাবের কথা আনাসা কোকোকে কোল থেকে নিয়ে উঠে দাঁড়ায়। আনাসা খেয়াল করে যে মেহরাবের হাতে একটা বড় প্যাকেট। মেহরাব বলে, "কুকুরকে রেখে আয়, তাড়াতাড়ি যা।" মেহরাবের কথায় পিষে আনায়া বলে, "কেন? কুকুরকে রেখে আসবো কেন? আমি বলেছি তাই।" আনিশা কথা না বাড়িয়ে কুকুরকে রেখে এসে মেহরাবের সামনে এসে দাঁড়ায়। মেহরাব নিজের হাতে থাকা প্যাকেটটা আনিশার দিকে এগিয়ে দিয়ে বলে, "এটা পরে রেডি হয়ে নে।" আনিশা মেহরাবের হাত থেকে প্যাকেটটা নিয়ে মেহরাবের দিকে জিজ্ঞাসাবাদে তাকিয়ে বলে, "এটাতে কি আছে? নিচে দেখে নে।" বলে মেহরাব ধুমকেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে আনাশার দিকে তাকিয়ে বলে, "তাড়াতাড়ি রেডি হয়ে নে।" আনিশা মেহরাবের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে প্যাকেটটা খোলে। প্যাকেটটা খুলতেই তার সামনে দৃশ্য হয় একটি গাঢ় অফ হোয়াইট রঙের অর্গানজার শাড়ি। পুরো শাড়ির পাড় জুড়ে দেওয়া আছে গোল্ডেন স্টোন বসানো চুমকির কাজ। এছাড়া পুরো শাড়িতে আর কোনো কাজ নেই। শাড়ির আঁচলটাও বেশ স্মুথ। পাড় দেখেই শাড়িটা বেশ গর্জিয়াস লাগছে। শাড়িটা প্যাকেট থেকে বের করে আনায়াসে এবার হাত বোলায়। প্যাকেটে আরো কিছু ছিল। আনায়াসে সেগুলো বের করতে দেখে শাড়ির সাথে ম্যাচিং করে গোল্ডের চেইন, পেন্টিকোট আর ব্লাউজ। আনায়াসা পেটিকোট আর ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। পেটিকোট আর ব্লাউজ পরে এসে শাড়িটা পরতে শুরু করে। শাড়িটা সে ভালোভাবে পরতে পারে। এই শাড়ি পরা তাকে ঐশী শিখিয়েছিল। শাড়ির আঁচলটাও বেশ বড়। আনায়াসা আঁচলটা মাথায় টেনে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আনাসার সামনে দাঁড়িয়ে সে নিজেকে পরখ করতে থাকে। এই নিয়ে সে দুবার শাড়ি পরল। আজকে তাকে একদম বউ, বউ লাগছে। কথাটা ভাবতেই আনাসা তাচ্ছিল্য হেসে বলে, "বউ? হুম, কারো বউ হওয়ার ক্ষমতা, ভাগ্য কোনোটাই নেই রে আনাইসা। তবে বউ হতে না পারাও রক্ষিতা ঠিকই হতে পেরেছিস।" কথাটা ভাবতে আনাসার চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে ওঠে। আনাসা আবারও আয়নার দিকে তাকায়। এই ১ মাসে সে আগের থেকে বেশ মোটা হয়ে গিয়েছে। মুখটা আগের থেকে অনেকটা ফর্সা আর গোলগাল হয়েছে। পেটটাও ফুলে গিয়েছে। দেখে মনে হচ্ছে সে ৪ মাসের অন্তঃসত্ত্বা। অথচ সে এই ১ মাস ঠিকভাবে খাওয়া-দাওয়া করেনি। সবসময় পেট ভরা, ভরা লাগতো তার। আনায়াসে ব্যাপারটা আজকে খেয়াল করল। কারণ সে সবসময় ঢিলাঢালা জামাকাপড় পরে। পেট উঁচু নাকি নিচু সেটা বোঝা যায় না। সে এতদিন খেয়াল করেনি। পেটের উপর হাত বোলাতে আনায়াসের কেমন একটা অজানা অনুভূতি কাজ করছে। তবে সে যেটা ভাবছে সেটা কখনোই হওয়ার নয়। কারণ প্রেগন্যান্সি কোনো সিম্পটমই তার দেখা দেয়নি। খালি এক ধারে বমি হয়েছে।
আর তাছাড়াও সে তো রেগুলার মেডিসিন নেয়। কোনো মাসেই তো তার পিরিয়ড মিস হয়নি। তাহলে তো সে যেটা ভাবছে সেটা কখনোই হবে না। আর হলেও মেহেরাব কি তাকে মেনে নেবে? হয়তো না। আনিশা এসব চিন্তা মাথায় রেখে ঝেড়ে ফেলতে চাইছে। পাউডারের কৌটা থেকে হালকা একটু পাউডার বের করে মেখে নেয়। ড্রেসিং টেবিলে ড্রয়ারে মেহেরাবের কিছু সাজানোর জিনিসগুলো আছে। অন্যান্য জিনিস পছন্দ করে এনেছে। আনাশা ড্রয়িং রুম থেকে ভালো করে ড্রগুলো খুলে হালকা কালারের লিপস্টিক বের করে ঠোঁটে লাগায়। চোখে হালকা কাজল দেয়। ব্যাস, এতে তার সাজ কমপ্লিট। এর থেকে বেশি আর সাজতে পারে না সে। মেহেরাব আনার সে চকচকে টাও গলায় পরে নেয়। আনাশা হাতে কিছু একটা পরেনি। কারণ ব্লাউজের হাতাটা বেশ কবজি পর্যন্ত। কবজির কাছে এসেছে বলে শাড়ির মাধ্যমে সে আর কোনো ডিজাইন করার বাকি জিনিসগুলো পরার সুযোগ পেয়ে ওঠেনি। চুলগুলো আনায়াসে ভালো করে আঁচড়ে হাতখোপা করে রেখেছে। খোঁপাতে কাটা নেই। এতক্ষণও মেয়েরাব রেডি হয়ে এসেছে। মেয়েরাব আনায়াসার কাজগুলো মনোযোগ দিয়ে দেখছে। আনায়াসা খোঁপা করে পেছনে মুড়তেই দেখতে পায় যে মেহেরাব দরজার সাথে হেলান দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আনায়াসা জলদি তার চোখ নামিয়ে নেয়। মেহেরাব তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, "কল্পনার জন্য ভেবেছিলাম, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর লাগছে আনাকে।" বলেই আনায়াসা মুখখানা তুলে নিয়ে নিজের হাতের মাঝে নেয়। আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ায়। আনায়াসা আবার লজ্জায় মাথা নামিয়ে নেয়। তখন মেহেরাব বলে, "এতদিন পর আমি একটা জিনিস খেয়াল করলাম, বুঝলি?" আনায়াসা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, "কি?" মেহেরাব মুচকি হেসে আয়াসার ফোলা, ফোলা গাল টিপে বলে, "এই যে আমার না আগের থেকে আরো বেশি কিউট হয়ে গিয়েছে। একদম গোলুমোলু হয়ে গিয়েছে। তোকে যখন ১ম মেনশন এনেছিলাম তখন তো একদম পাটকাঠি ছিলি। কিন্তু এখন একদম টেডি বিয়ার হয়ে গিয়েছিস। এত কিউট লাগছে যে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। এত কিউট কি করতে হলি আনা?" মেহেরাবের কথায় আনায়াসা গাল দুটো লাল হয়ে যায়, নাকের ডগা লাল হয়ে যায় ইতোমধ্যে। মেহেরাব আবার বলে, "জানিস, তোকে যখন ১ম দেখেছিলাম তখন না তুই ঠিক এরকমই একটা কিউটের ডিব্বা ছিলি। সাদা, ফোলা, ফোলা গাল, একদম একটা পুতুল। আমার সেই ছোট্ট পুতুলটা এখন অনেক বড় হয়ে গিয়েছে।" আনাসা এবারও কিছু বলে না। শুধু মাথা একটু নিচু করে মুচকি, মুচকি হাসছে। মেহেরাব বলে, "আচ্ছা, এবার চল।" আয়েশা মুখ তুলে মেহেরাবের দিকে তাকিয়ে বলে, "কোথায় যাবেন?" "গেলেই দেখতে পাবি।" বলে মেহেরাব পা বাড়ায় নিচে যাওয়ার জন্য। আনায়াসও তার পিছু, পিছু যায়। মেহেরাব মূল ফটকের কাছে গিয়ে থমকে যায়। পেছনে তাকাতেই দেখতে পায় আনায়াসা কিচেনের দিকে যাচ্ছে। তাই মেহেরাব বলে, "কি হলো? এদিকে না এসে কিচেনে কেন যাচ্ছিস?" "আপনি যান, আমি আসছি। একটা ছোট্ট কাজ আছে। আপনি গিয়ে গাড়িতে বসেন। আমি এক্ষুনি আসছি।" "ঠিক আছে, বেশি দেরি করিস না।" বলে মেহেরাব চলে যায়। মেহেরাবের যাওয়ার দিকে তাকিয়ে আনায়াসা একটা বাঁকা হাসি দেয়। এরপর কিচেনে চলে যায়। মেহেরাব গাড়ির দরজা সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আনায়াসা সেখানে উপস্থিত হয়। মেহেরাব আনায়াসাকে দেখে গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে গিয়ে ওঠায়। এরপর মেহেরাব গাড়ি স্টার্ট দেয়। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলছে। তারপর আপন গতিতে গাড়িতে এসে থামে এক জায়গায়। জায়গাটা বেশ সুন্দর। আশেপাশে সবটা সবুজে আবৃত। মেহেরাব গাড়ি থেকে নেমে দরজা খুলে দিলে আনাসা হাত ধরে তাকে নামায়। একটা ছোট্ট পাহাড়ের মতো। বিকেলের সময় তার উপর আকাশটাও কেমন মেঘলা, মেঘলা। আনাসা পাহাড় দেখার খুব ইচ্ছে ছিল। মেঘদের দেশে হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। সেটা তো এখন সম্ভব নয়। কালকেই না হয় নিয়ে যাবে। আর এমনিতেই তো আনায়াসা সবসময় ঘরবন্দি হয়ে থাকে। তাই মেয়েরা ভাবলো আজকে ঈদের দিন তাকে নিয়ে কোথাও ঘোরা যাক। সেজন্য এই ছোট্ট পাহাড়ি তাকে ঘুরে নিয়ে এলো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আনায়াসা চোখ দুটি বন্ধ করে বুক ভরে শ্বাস নিচ্ছে। মেহেরাব তার পাশে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। হালকা, হালকা বাতাস বইছে। মেহেরাব আনায়াসার চুলের কাঁটাটা খুলে দিল। ফুলে দেওয়ার সাথে, সাথে হাঁটু অব্দি সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ল পুরো পিঠ জুড়ে। হঠাৎ চুল খুলে যাওয়ার জন্য আয়েশা চোখ মেলে তাকালো। মেহেরাবের উদ্দেশ্যে বলল, "চুল খুলে দিলেন কেন? এরকম সুন্দর একটা পরিবেশে তোর খোলা চুলগুলো বাতাসে উড়বে, দেখতে ভালো লাগবে।" আনাস আর কিছু বলে না। এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে শুরু করেছে সে। হঠাৎই মেহেরাব ফোনটা বেজে উঠল। ফোন বের হতেই মেহেরাব দেখতে পায় জাহিদের ফোন। তাই মেহেরাব একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। কিছুক্ষণ কথা বলার পর মেহেরাব আবারও তার আগের জায়গায় ফিরে আসে। তবে এই জায়গায় এসে তার হার্টবিট করা ভুলে গিয়েছে। তার হাত পা থরথর করে কাঁপছে। মেহেরাব মাথা দিয়ে চুল টেনে ধরে আশেপাশে তাকায় পাগলের মতো আনাসাকে খুঁজতে শুরু করে। কারণ একটু আগে সে আনাসাকে এই জায়গায় রেখেছিল। এই কিছু মুহূর্তের মধ্যে মেয়েটা কোথায় চলে গেল? আনাসাকে না দেখতে পেয়ে মেহেরাব পাগলের মতো আনাসার নাম ধরে ডাকতে শুরু করে। "আনা, তুই কোথায়? প্লিজ আমার সাথে মজা করিস না।"
"আনা প্লিজ ফিরে আয়। তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। কোত্থাও যাবি না। আনা প্লিজ ফিরে আয়।" জোরে, জোরে চিৎকার করতে থাকে মেহরাব। আনায়াসকে ডাকতে শুরু করে। হঠাৎই পেছন থেকে আনায়াসা মেহরাবকে ডেকে ওঠে। আনায়াসের গলা পেয়ে মেহরাব পেছনে ঘুরে তাকায়, দেখতে পায় আনায়াসা সেখানে দাঁড়িয়ে আছে। মেহরাব দেরি না করে ছুটে আনায়াসের কাছে চলে যায়। আনায়াসের কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, "আনাম, কোথায় গিয়েছিলি তুই, হ্যাঁ? এই তুই জানিস না তোকে না দেখলে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে? সবসময় এ ধরনের মজা আমার একদমই পছন্দ না। আর কক্ষনো আমাকে।" আর কিছু বলার আগেই মেহরাব খেয়াল করে তার বুকের বাঁ দিকে খুব ব্যথা করছে। মেহরাব জলদি আনাশাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আর দেখতে পায় তার বুকের বাঁ দিকে গল করে রক্ত বের হচ্ছে। মেহরাব আনাশার দিকে তাকাতেই দেখতে পায় আনাশার মুখে এক পৈশাচিক হাসি। হাতে তার সেই রক্তাক্ত ছুরি, যেটা একটু আগেই মেহরাবের বুকে চালিয়েছে। মেহরাব রক্তাক্ত জায়গাটায় হাত দিয়ে আনাশার দিকে তাকিয়ে কাঁপা, কাঁপা কণ্ঠে বলে, আনা, তুই?" মেহরাব কথা শেষ করার আগে আনাশা বলে ওঠে, "কেমন লাগছে মেহরাব যে রাহেল? উফ! আমিও না। এত ধারালো একটা ছুরি আপনার বুকে ঢুকিয়েছি, ব্যথা লাগারই কথা।" বাঁকা হাসছে আনায়া। মেহরাব আনায়ার ব্যবহারে রীতিমতো হতবাক। কারণ এই আনায়াসকে সে মেহরাব চেনে না, একদমই চেনে না। মেহরাবকে তার দিকে হতবাক করে তাকিয়ে তার দিকে আনায়াসা বলে, "বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? যে আপনার সেই বোকা-শোকা সরল সরল মেয়েটা আনা কিভাবে আপনার বুকে ছুরি চালালো, তাই না?" এতক্ষণ চুপ করে আনায়াসের বাঁকা হাসি দেখে যাচ্ছে মেহরাব। আনায়াসা আবার বাঁকা হেসে বলে, "মনে আছে আপনি সেদিন আমাকে কি বলেছিলেন? আপনি বলেছিলেন আমাকে যদি আপনার বন্দি থেকে মুক্তি পেতে হয় তাহলে আপনাকে খুন করে যেন আমি বের হই। আর আজকে আমি সেটাই করলাম। আপনাকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে আমি মুক্তি হব।" মেহরাব কম্পিত কণ্ঠে বলে, মেরে যখন ফেলবি তাহলে সেদিন মারলি না কেন আমায়?" আয়েশা মেহরাবের কথা উচ্চস্বরে হেসে তার বুকের সেই দিকটা চাপ দিয়ে ধরে। আনাশা একটু আগে ছুরি চালিয়েছে সেই দিকটায়। আনাশা চাপ দেওয়ায় মেহরাব মৃদু চিৎকার করে ওঠে। আনাশা হাসতে, হাসতে বলে, "লাগছে তাই না? আমারও খুব লেগেছিল। বিনা অপরাধে যখন আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন, আঘাত করেছিলেন, কথায়, কথায় বেশ্যা উপাধি দিয়েছিলেন, তখন আমারও খুব লেগেছিল। আর আপনি বললেন না যে কেন তখন আপনাকে সেদিন মারলাম না? প্রথমত আমি চাইলেও সেদিন আপনাকে মারতে পারতাম না, কারণ আমি আপনাকে মারতে গেলে আপনার কাঁটরা আমাকে ঠিক আটকে দিত। বাঘের গুহায় গিয়ে বাঘকে মারা এতটাই সহজ নয়। আর দ্বিতীয়ত ভালোবাসার মানুষের থেকে ধোঁকা পেলে কেমন লাগে, বা ভালোবাসার মানুষ যখন বুকে ছুঁয়ে চালায় তখন কেমন লাগে, আমি আপনাকে সেই অনুভূতিটা ফিল করাতে চেয়েছিলাম। এখন একটু হলেও অনুভূতিটা ফিল করতে পারছেন, তাই না? এখন একটু হলেও আমার কষ্টটা ফিল করতে পারছেন। আর চিন্তা করবেন না, আপনার মৃত্যুটাকে আমি সহজ করে দেব। সেজন্যই তো আপনাকে পায়েসে আমি স্লো পয়জন মিশিয়েছি। বিশেষ কাজ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এবার আপনাকে কে বাঁচাবে, মিস্টার মেহরাব জেরাহেল?" বাঁকা হেসে কথাগুলো বলে আনায়া। মেহরাব কিছু বলার আগে তার মুখ দিয়ে গড় করে রক্ত বেরোতে লাগলো। মেহরাব অনেক কষ্টে বলে, তোকে ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? আঙ্কেল ঠিকই বলেছিল। তোর শরীরেই ওই জানোয়ারের নাভিদের রক্ত বইছে। তাই তো আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলি। আমি তো আপনাকে বিশ্বাস করতে বলিনি। বিশ্বাস অবিশ্বাস সবই আপনার বিষয়। আপনি বিশ্বাস করেছেন আর আমি সেটার সুযোগ নিয়েছি। আর আমি আপনার সাথে যা করেছি সেটা কম হয়ে গেছে। কারণ আপনি আমার সাথে যেটা করেছেন সেটা তিলে, তিলে মেরেছেন আপনি আমাকে। আমি তো আপনাকে সেভাবে মারতে পারলাম না। আপনাকে তো সেরকম কোনো কষ্ট দিতে পারলাম না। কষ্ট? হুম, কষ্ট। আজকে তুই আমাকে আমার সাথে যা করলি, এবার সত্যিই আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। কেন করলি না? আমি তো তোকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। কেন করলি আমার সাথে এমনটা? কেন করলি? আনাশা চোখগুলো হঠাৎ করে রক্তবর্ণ ধারণ করল। সে ক্ষিপ্ত স্বরে বলল, "কেন করেছি এখনো বুঝতে পারছেন না? প্রতিশোধ নেওয়ার জন্য। শুনছেন? প্রতিশোধ নেওয়ার জন্য করেছি আমি।" বলে আনাশা মেহেরাবকে ধাক্কা মেরে দেয়। মেহেরাবের বুকে আঘাত ছিল। ঠিকমতো দাঁড়াতে পারছিল না সে। এর মধ্যে আনাসের এমন ধাক্কা তাল সামলাতে না পেরে মীরা পা পিছলে নিজের খাদে পড়ে যায়।
আনাশা খাদের কাছে এসে দেখার চেষ্টা করে যে মেহেরাব সত্যি, সত্যি পড়ে গিয়েছে নাকি কোনোভাবে বেঁচে গিয়েছে। খাতটা বেশি গভীর না হলেও যে একবার পড়বে সে আর বেঁচে ফিরতে পারবে না। তার বেঁচে ফেরা প্রায় অসম্ভবই। একদম ঘুটঘুরে একটা অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে আনায়সা। এখন তার কোনো জ্ঞান নেই। আনাশার ঠিক সামনে চেয়ারে বসে আছে নাভিদ। বেশ লম্বা সময় ধরে আনাশার কোনো জ্ঞান নেই। নাভিদ এবার বিরক্ত হয়ে আনাশার মুখের উপর পানি ছিটিয়ে দেয়। অনেকবার পানি ছিটানোর পর আনাশা পিটপিট করে চোখ মেলে তাকায়। আনাশাকে তাকাতে দেখে তার মাথার উপর থাকা স্পটলাইটটা অন করে নাভিদ। নাভিদ আনাশার সামনে চেয়ার টেনে এনে পায়ের উপর পা তুলে বসে আর খুব শান্ত গলায় বলে, "খুব ভালো কাজ করেছিস তুই মেয়ে, খুব ভালো। ওই মেহেরাবকে শেষ করার জন্য কত কি করলাম। কিন্তু কই মাছের জান ওই মেহেরাবের। তাই তো এতদিন মরতে পারেনি। তবে কি বলতো, অনেক সময় গায়ের জোরে খাটানোর থেকে বুদ্ধির জোরটা খাটানো বেশি কার্যকর। এই দেখ না, তোকে দিয়েই কেমন মেহেরাবকে খুন করলাম। যাই রে বেচারা, যাকে ভালোবেসেছে সেই মেয়েটাকে নিজের হাতে খুন করলো।" বলে উচ্চস্বরে হাসতে লাগে নাভিদ। নাভিদকে এভাবে হাসতে দেখে আনাশা ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, "আপনার কথা মতো আমি মিস্টার মিরাব জেলাকে খুন করেছি। এবার আপনার কথা রাখার পালা। উনি বলেছিলেন যে আমার মা এখনো বেঁচে আছে। আমার অতীতে আছে যেটা আমার অজানা। আর মেহরাব জেলারের সাথে আমার কি সম্পর্ক সবকিছু আমি জানতে চাই। আমি যেহেতু আপনার কথা রেখেছি, সেহেতু আপনারা আমার কথা রাখতে হবে। রাখবো তো। কিন্তু তার আগে মেহরাবের লাশ পেয়ে যাই। আমি নিশ্চিত হই যে ওই মেহেরাব মরে গিয়েছে। তারপর না হয় তোর ইচ্ছে পূরণ করব।" তখনই নাভিদের ফোন বেজে উঠল। নাভিদ ফোন করে দিতে ওপাশ থেকে একজন বলল, "স্যার, মেহরাব জেলের লাশ পাওয়া গিয়েছে। কিন্তু মুখটা পুরো থেতলে গিয়েছে। চেনা যাচ্ছে না। তবে আপনি যেমন যেমন বর্ণনা দিয়েছেন একদম মিলে যাচ্ছে। মেহরাব জেলের ডান হাতে একটা পোড়ার ক্ষত আছে, যেমনটা আপনি বলেছিলেন। আমি আপনাকে ছবি পাঠিয়েছি, দেখে নিন। ওই লাশটা ভাইয়ের হসপিটালে পাঠিয়ে দাও। মেহরাবের চুলের স্প্যাম ভাইয়ের কাছে আগে থেকেই আছে। ওই লাশের ডিএনএ টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে ওটা মেহরাব জেরেল নাকি অন্য কেউ।" "ওকে স্যার।" বলে নাভিদ ফোন কেটে দেয়। ফোন কেটে নাভিদ আনাসের কাছে এসে বলে, "মেহেরাব খুব চালাক একটা ছেলে। ওর ব্যাপারে পুরো নিশ্চিত না হয়ে আমি কিচ্ছুই বলব না তোকে। হ্যাঁ, তবে তোকে খুব কাছে থেকে একজনের কাছে নিয়ে যাব আমি।" বলে নাভিদ আনাসার হাত পায়ের বাঁধন খুলে তাকে টানতে, টানতে একটা রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এতে আনাসা বেশ ব্যথা পায়। "নে, নিজের মায়ের সাথে শেষবারের মতো কথা বলে নে। কারণ মেহরাবের ডিএনএ ম্যাচ হয়ে গেলে তুই এই দুনিয়া থেকে বিদায় নিবি। আর তোর সাথে তোর মা, তোর সন্তান।" বলতে গিয়েও সে থেমে যায়। মুখ বাঁকা হাসি দিয়ে সে রুমের দরজা বন্ধ করে দেয়। এই রুমটা আগের মতোই অন্ধকার, তবে একটা স্টপ লাইট ঝুলছে। আনাসার ঠিক সামনে চেয়ারে হাত পা বাঁধা এবং মুখ বাঁধা অবস্থায় মলিন চোখে চেয়ে আছে নওরিন খান। আনাসা ধীরে, ধীরে উঠে কাঁপা, কাঁপা পায়ে নিয়ে নিজের মায়ের দিকে আগায়। আনাসার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুধু চোখ দিয়ে টপ, টপ করে পানি পড়ছে। আনাসা নওরিন খানের কাছে পৌঁছাতেই তার হাত-পা, মুখের বাঁধন খুলে নিজের মাকে জড়িয়ে ধরে। জোরে, জোরে কাঁদতে শুরু করে। নরিন খান নিজের মেয়েকে এতগুলো বছর পর কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। হয়তো তাদের কাছে আর বেশি সময় নেই। নাভিদ আর মিস্টার নাবিল সব কিছু প্ল্যান করে রেখেছে। আর মেহেরাবকেও আনাসার হাত দিয়ে খুন করিয়েছে। এখন তারা আনাসা আর নওরিন খানকে শেষ করে দেবে। আনাসা নিজের মাকে জড়িয়ে ধরে বলে, "আম্মু।" দীর্ঘ ১৯টা বছর পর নিজের মেয়ের মুখে আম্মুর ডাক শুনে নওরিন খানের বুকটা জুড়িয়ে যায়। এবার যেন তিনি শান্তিতে দুই চোখের পাতা বুঝতে পারবেন। কিন্তু তার সাথে, সাথে যে তার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকেও ঝরে পড়তে হবে। নরেন খান নিজের মেয়ের মুখখানা ২ হাতের আঙুলে নিয়ে বলে, "১৯টা বছর, ১৯টা বছর পর আমার মেয়েটাকে আমি নিজের সামনে দেখছি। কোথায় ছিলে মা এতগুলো বছর? ওরা যে আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। ওই জানোয়ারগুলো তোর বাবাকে মেরে ফেলেছে মা। ওই জানোয়ারগুলো মেহরাবের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ওই জানোয়ারগুলো মেহরাবকেও ছাড়েনি। ওকে ওর মাধ্যমে মেরে ফেলল।" কাঁদতে, কাঁদতে নওরিন খান কথাগুলো বলে উঠল। আনাসা মায়ের চোখ মুছে দিয়ে বলে, "আম্মু, ওই মেহরাব জেলেন তোমার থেকে আমাকে আলাদা করেছে। আলাদা করে দিয়েছে উনি। ওই সব লোকদের সাথে মেহরাবও দায়ী আম্মু। উনি মিথ্যা প্রতিশোধ নেশায় আমাকে শেষ করে দিয়েছে আম্মু। ওরা যদি দোষী হন তাহলে তো মেহরাবও সমান দোষী। কোনো কিছু বিবেচনা না করে উনি তো
আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আমাকে বানিয়েছে বেশ্যা। ওই লোকটা আমাকে নিজের রক্ষিতা বানিয়ে রেখেছে আম্মু। তুমি জানো? তুমি বলো না আম্মু, কেন আমার সাথে এমনটা হলো? উনি কেন আমার সাথে এমনটা করলেন? কাঁদতে কথাগুলো বলে আনাইসা। নরেন খান মেয়ের মাথায় হাত বুলোতে বলে, "এভাবে বলিস না মা। তুই জানিস না যে ছেলেটা ছোট থেকে কি সহ্য করেছে, কতটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। ওর চোখের সামনে পুরো একটা পরিবার শেষ হয়ে গিয়েছে। ওই জানোয়ারগুলো ওর পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। যে যেভাবে শেষ করেছে, অনেক নিকৃষ্টভাবে খুন করেছে ওরা।" আশা নরিন খানকে ছেড়ে দিয়ে বলে, "আমি সবকিছু জানতে চাই আম্মু। উনার সাথে আমার কি সম্পর্ক? কেন উনি আমাকে খারাপ মহিলা বলছেন? আর ওই নাভিদ নামের লোকটা কি আমার বাবা? আর যদি সত্যি ওই লোকটা আমার বাবা হয় তাহলে কেন আমাকে মারতে চায়? কেন ওই লোকটা মেহেরাবের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে? বলো আম্মু, আমি সবটা জানতে চাই। প্লিজ আম্মু আমাকে বলো।" নরেন খান আয়েশার মাথায় হাত বুলিয়ে দেয়। কথার উত্তর দিতে যাবেন এমন সময় নাভিদ রুমে এসে দরজা ঠেলে প্রবেশ করে বলে, "তোর মা কি বলবে? যা বলার সেটা তো আমি বলব তোকে। তোর মা কতটুকুই বা জানে?" বাঁকা হাসে নাভিদ। বলেই নাভিদ আনাসের কাছে এসে তাকে আবারও টানতে নিয়ে যেতে লাগে। নাভিদকে এভাবে টেনে নিয়ে যেতে দেখে নরেন খান চিৎকার করে কাঁদতে বলেন, "ওকে ছেড়ে দে তুই নাভিদ। আমার মেয়েটার কোনো দোষ নেই। তুই ওকে কষ্ট দিস না। ওকে প্লিজ ছেড়ে দে। নাভিদ ওর বদলে তুই আমাকে মেরে ফেল। আমাকে কষ্ট দে। কিন্তু ওকে ছেড়ে দে।" নরেন খান কথাগুলো বলতে লাগলো কিন্তু নাভিদের কান অব্দি সেগুলো এলো না। নাভিদ টানতে আনাশাকে আবার সেই রুমের দিকে নিয়ে যেতে লাগলো, যে রুমে আনাশাকে আগে রেখেছিল। নাভিদের টানার ফলে আনাশার তলপেটে বেশ টান পড়ে। হালকা ব্যথায় করছে সে তলপেটের সাথে একটু চাপতে অনুভূতি করে। আনাশা তলপেটে চেপে ধরে আসছে, সেখানে থেমে যায়। আনাশা থেমে যাওয়ায় নাভিদ পিছু মুড়ে তাকায়। "কি হয়েছে? থেমে গেলি যে? চল।" আয়েশা কাঁপা কণ্ঠে বলে, "একটু ওয়াশরুমে যাবো। প্লিজ আমাকে একটু ওয়াশরুমে যেতে দিন।" নাভিদ ১ম এ না বলতে গেলেও কিছু একটা ভেবে বাঁকা হেসে আনাশাকে ওয়াশরুমের সামনে নিয়ে যায়। "তাড়াতাড়ি বের হবি।" আনাশা ধীর পায়ে ওয়াশরুম প্রবেশ করে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এসে নাভিদের সাথে সেই রুমে চলে যায়। আজকে একটা দিন হয়ে গেল আনাশা এখনো সে অন্ধকার রুমে বন্দী হয়েছে। কালকে যে নাভিদ তাকে এই রুমে রেখে গিয়েছিল তারপর আর নাভিদের দেখা নেই। মাঝখানে একটা কালকে রাতের খাবার দিয়ে গিয়েছে কিন্তু আনাসা সেটা মুখে নেয়নি। আনাসার হাত-পাগুলো এখনো বাঁধা হয়েছে। অর্থাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে আনাসা সেদিকে তাকালো। নওরিন খান সকালের চোখ ফাঁকি দিয়ে আনাসার কাছে এসেছে। বেশ কয়েকদিন ধরে নাভিদ নওরিন খানকে সেই ইনজেকশনটা না দেওয়ার ফলে নওরিন খান সাময়িকভাবে প্যারালাইজড হয়ে যেত। নরেন খান নিজের হাত-পা বাঁধন খুলে আনাশাকে এখান থেকে মুক্ত করতে এসেছে। নরেন খান তাড়াতাড়ি করে আনাশার হাত-পার বাঁধন খুলে বলে, "আনা, তুই এখান থেকে পালিয়ে যা মা। তাড়াতাড়ি পালিয়ে যা। ওই জানোয়ারটা তোকে শেষ করে দেবে। আমি সবটা না জানা অব্দি কোথাও যাব না আম্মু। আনা জেদ করিস না। তুই ওই জানোয়ারটাকে চিনিস না। ও তোর জীবনটাকে নরক করে দেবে মা। তুই পালা।" "না, আমি পালাতে পারবো না। আমাকে সবটা জানতে হবে। আনা, কেন তুই বুঝছিস না? এখান থেকে না পালালে ওই জানোয়ারটা তোকে শেষ করে দেবে। প্লিজ আমার কথা ভেবে একটু বোঝ। এখান থেকে পালা।" "বেশ, আমি পালাবো। কিন্তু আমার একটা শর্ত আছে।" "কি শর্ত? জলদি বল। দেরি হয়ে যাচ্ছে। ওই নাভিদের লোকগুলো এখনই চলে আসতে পারে। তুমি আমার সাথে পালাবে। প্লিজ আম্মু, না বলবে না। এতগুলো বছর পর তোমার খোঁজ পেয়েছি। তোমাকে আমি একা ছাড়ছি না।" "এটা সম্ভব না রে মা।" "কেন সম্ভব নয়? সব সম্ভব। তুমি আর না করবে না। তুমি যদি আমার সাথে না পারো তাহলে আমিও তো এখানেই থাকবো। আমিও পালাবো না। ঠিক আছে, আমার সাথে আয়।" বলে নরেন খান আনায়াসের হাত ধরে খুব সাবধানতা অবলম্বন করে এগোতে থাকে। তাদেরকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। সেই বাড়িটা অনেক জমিদার বাড়ির মতন। বাড়িটার ভেতরটা একদম পোড়া। দেখে বোঝা যাচ্ছে যে এই বাড়িটা কতগুলো বছর ধরে এমনভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা পরিত্যক্ত হয়ে আছে। নরেন খান যেন এ বাড়ির আনাচে-কানাচে খুব ভালো করে চেনেন। তাই খুব সহজেই তিনি বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ালেন। দরজা খুলে যাবেন এমন সময় নরেন খানের বুকে কেউ একজন গুলি করে। মুহূর্তের মধ্যে নরেন খান লুটিয়ে পড়ে এ বাড়ির পোড়া মাটির মেঝেতে। বুক থেকে গলগল করে রক্ত পড়ছে তার। চোখগুলো উল্টে গিয়েছে। হয়তো উনি আর বাঁচবেন না। আনাসে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে। তার চোখের সামনে কি ঘটে গেল সেটা ঠিক ঠাউর করতে পারল না সে। মিনিট ৫ এর সময় লাগলো সবটা বুঝতে। যখন বুঝতে পারল যে নাভিদ তার মাকে গুলি করেছে তখন আনায়াসা ধপ করে মেঝেতে বসে পড়ল। কাঁপা হাতে মেঝেতে লুটিয়ে পড়া মায়ের মাথাটা নিজের কোলে তুলে কাঁদতে বলল, "আম্মু, আম্মু প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার?"
আনাসা নিজের শাড়ির আঁচল দিয়ে নওরিন খানের বুক চেপে ধরল। রক্ত কমছে না। নওরিন খান অনেক কষ্টে বলে, আমাকে কষ্টের জীবনে এখানে ইতি টানতে হবে মেরে মা। ঠিক কি কপাল! ১৯টা বছর পর নিজের মেয়েকে দেখতে পেলাম। মাত্র কিছু ঘন্টায় পেয়েছে। তোকে আর আমার এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হচ্ছে রে মা। আমি তোকে বাঁচাতে পারলাম না রে মা। আনা, বাঁচাতে পারলাম না। ওই জানোয়ারটা এবার হয়তো তোকে শেষ করে দিবে। আমি তোকে বাঁচাতে পারলাম না। বলে নরেন খান আনাসার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনাসা নিজের মায়ের নিথর দেহটা জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আনাসা পাগলের মতো কাঁদছে। আম্মু, ওঠো না। এত বছর পর নিজের মাকে পেলাম। তোমার মেয়েকে তুমি এভাবে একা রেখে যেতে পারো না। আম্মু, একবার তাকাও। আম্মু প্লিজ, তাকাও। আনিশা কাঁদতে থাকে। তখনই সিঁড়ি দিয়ে আস্তে, আস্তে নাবিদ নিচের দিকে নামতে থাকে। তোর মা আর কোনোদিনও তাকাবে না। খুব সাহস হয়ে গিয়েছিল না তোর মায়ের? খুব সাহস বেড়ে গিয়েছিল যে নিজের মেয়েকে দেখে। আমার চোখ ফাঁকি দিয়ে পালানো এতই সহজ বুঝি? নাভিদের বলা এই কথাগুলো আনাসার মাথায় আগুন জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। আনাসা নওরিন খানের মাথাটা কোল থেকে নামিয়ে দ্রুত পায়ে নাভিদের কাছে এসে দাঁড়ায়। এসে তাকে ধাক্কা দেয়। নাভিদ বুঝতে পারেনি যে আনাস হঠাৎ করে তাকে ধাক্কা মারবে। তার সে তাল সামলাতে না পেরে পড়ে যায়। এতে নাভিদের রাগ সপ্তম আকাশে উঠে যায়। নাভিদ উঠে আনাসের চুলের মুঠে শক্ত করে ধরে বলে, তোর এত বড় সাহস যে তুই আমাকে ধাক্কা দিস? তোর মাকে তো মেরেই ফেলেছি। এবার তোকেও খুন করব। তবে খুন করার আগে তোর শেষ ইচ্ছেটা আমি পূরণ করব। বাঁকা হাসে নাভিদ। আনিশা ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে। এক পর্যায়ে নাভিদ তাকে ছেড়ে দেয়। হঠাৎ ছেড়ে দেওয়ায় আনাশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এতে সে বেশ আঘাত পায়। কিন্তু সেই দিকে খেয়াল নেই তার। আনিশা নিজেকে সামলে উঠে দাঁড়ায়। আর নাভিদের সামনে এসে দাঁড়িয়ে তার গলা টিপে ধরার জন্য হাত বাড়ায়। নাভিদ বলে, নিজের সন্তানের আর নিজের মৃত্যুকে যদি সহজ করতে চাস তাহলে আমার দিকে হাত বাড়ানোর চিন্তা করিস না। না হলে তোর সন্তানেরও ঠিক তেমনই হাল হবে। ঠিক যেমনটা মায়ার সন্তানের হয়েছিল। ও তুই তো মায়াকে চিনিস না। মায়া হলো মেহেরাবের একমাত্র বোন। নাভিদের কথা শোনা মাত্র আনাসার হাত দুটো আপনা আপনি থেমে গেল। নাভিদ আবারও বাঁকা হেসে বলল, বেচারা বাচ্চাটা। কালকে বাপ হারা হলো, আজকে না নিয়েও মরে গেল। তবে বাবু তুমি চিন্তা করো না। তোমাকে আর তোমার মাকেও আমি ওদের কাছেই পাঠিয়ে দেব কেমন? কথাটা বলেই নাবিদ উচ্চস্বরে হাসতে লাগলো। আনাসা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আনাসার হাতটা আপনা আপনি নিজের পেটের উপর চলে যায়। আনাসা ২ কদম পিছিয়ে যায়। সে যেন বিশ্বাস করতে পারছে না যে তার গর্ভে সত্যি, সত্যি মেহেরাবের সন্তান আছে। এই কথাটা তার মাথায় কাল সকাল অবধি এলেও অমলে নেয়নি। আনাসা যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকছে এটা দেখে নাবিদ বলে, ৪.৫ মাস হয়ে গেল অথচ এই বাচ্চার বাবা আর মা জানেই না যে তাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। আফসোস হয় খুব। নাভিদ এবার ভাবতে শুরু করে সেদিন ডাক্তার এর কথাগুলো। স্যার, আপনি যে মেহরাবের বাড়িতে যেতে বলেছিলেন এই ড্রাগ চেঞ্জ করার জন্য। হুম, করেছিলে? স্যার, আমার কাছে একটা ভালো খবর আছে। কি খবর? মেহরাব যে মেয়েটাকে বাড়িতে এনেছে ওই মেয়েটা ২ মাসের প্রেগন্যান্ট। কি? এই কথা তুমি কি করে বলছো? হ্যাঁ স্যার, আমার সন্দেহ তো ভুল নেই। আমি বারবার ওনাকে চেক করেছি আর বুঝতে পেরেছি উনি প্রেগন্যান্ট। ঠিক আছে, রাখো তাহলে। আনাসা কাঁপা কাঁপা গলায় বলে, অসম্ভব, এটা হতেই পারে না। বিশ্বাস-অবিশ্বাস সবই তোর ওপর। যাই হোক, খাদেশের লাশটা পাওয়া গিয়েছে সেটা মেহেরাবের লাশ। আর তুই যেহেতু আমার কথা রেখেছিস তাই তোর সেই ইচ্ছাটা আমি পূরণ করব। আর এই পৃথিবীতে আপন বলতে আর কেউই রইল না। আফসোসের সুরে কথাগুলো বলে নাভিদ। আপনি একটু আগে যা বললেন সবই মিথ্যা না? আপনি আমাকে ভুল বোঝাতে চাইছেন, হ্যাঁ? অসম্ভব নাকি সম্ভব সেটা আমার থেকে তুই ভালো জানতে পারবি না। বাঁকা হাসে নাভিদ। আনাসা আর কিছু বলবে কিন্তু দাঁড়িয়ে পড়ে সে। সে তীরে নাভিদকে মারতে যাবে তার আগে কিছু গার্ড এসে তাকে ধরে ফেলে। আনাসা চিৎকার করে বলে, আমাকে ছাড় তোরা। নাভিদ, তোকে আমি শেষ করে দেবো। তুই একটা জানোয়ার। তোর বাঁচার কোনো অধিকার নেই। আমাকে ছাড় তোরা। একে একে সব শেষ করে দেবো তোদের। নাভিদ হাসতে হাসতে আনাসের কাছে এসে বন্দুকের মাথাটা আনাসার গালে ঠেকিয়ে বলে, কে কাকে মারবে সেটা তো একটু পরেই বুঝতে পারবি। এই, ওকে নিয়ে চল। চল শক্ত হয়ে যায় নাভিদের। সে গার্ডগুলো নাভিদের পেছন পেছন আনাসাকে ধরে নিয়ে যেতে লাগে। আনাসাকে আবারও সেই রুমে আনা হয় যে রুমে একটু আগ অব্দি সে বন্দী ছিল।
নাভিদের ইশারায় গার্ডগুলো আয়েশাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। নাভিদ গার্ডকে বলে, রনির লাশের ভালো করে খাতির যত্ন করে দাফন করে ব্যবস্থা করো। যতই হোক আমার প্রথম ভালোবাসা বলে কথা। যেন তেন করতো আর তাকে শেষ বিদায় দিতে পারি না? বলে আনাশার দিকে তাকায়। আনাশার আগে শরীরটার প্রতিটা অঙ্গ রিরি করছে। গাঁটগুলো এত টাইট করে তার ২ হাত বেঁধে দিয়েছে যে সে নড়তেও চড়তে পর্যন্ত পারছে না। নাভিদ কথায় গাঁটগুলো চলে যায়। নাভিদ আবার চেয়ার টেনে আনাশার সামনে এসে বসে। হাসতে, হাসতে বলে, "এই যে পোড়া বাড়ি, পোড়া ঘর দেখছিস না? জানিস এটা কার বাড়ি?" আনাশা কিছু বলে না। নাভিদ আবার বলে, "এই বাড়িটা হলো জেহরাইল বাড়ি। এটা তোর বাপ চাচার বাড়ি। এই বাড়িতেই তোর বাপ চাচা বড় হয়েছে। এই বাড়িতেই তোর বাপ চাচার বিয়ে হয়েছে, বউ এনেছে। এই বাড়িতেই জন্ম হয়েছে মায়া আর মেহেরাবের। তুই এই বাড়িরই মেয়ে। আর এই যে রুমটা দেখছিস না? এটা হলো মেহেরাবের রুম। সবকিছু শেষ হওয়ার আগে অব্দি এই রুমেই থাকতো মেহেরাব।" আনাসা একদম স্তব্ধ হয়ে সবটা শুনছে। নাভিদ আবারও বলতে শুরু করে, "আজকে আর এখন আমি তোকে যা, যা বলবো সেগুলো কোনো কিছুই বেচারা মেহেরাব জেনে গেল না। তবে তুই ঠিকই জেনে যাবি।"